গুড মর্নিং। ওকে, সবাই ভালো? মন শরীর ভালো? দাদা দিদিরা মোবাইল গুলো দিয়ে দেবেন আপনারা। মোবাইল মোবাইল ওকে, গুড মর্নিং। তো আশা করি তোরা সবাই খুব ভালো আছিস। হ্যাঁ, আজকে আমাদের শারদীয়ার পর বিজয়ের পর ফার্স্ট লেকচার এবং সঙ্গে সঙ্গে তোদের ক্লাস 12 এর সেমিস্টার 3 পর ফার্স্ট লেকচার। তা আজকে আমাদের ক্লাস 12 সেমিস্টার 4 এর ফার্স্ট লেকচার হতে যাচ্ছে, তাই তো? তো তোদের এই দেখ, সেমিস্টার 4 এ যখন আসতেছিস কয়টা কথা ভালো করে মাথায় রাখিস। সেমিস্টার 3 তে আমরা কি পড়ছি? প্রথম 5টা ইউনিট পড়ছি। 5টা ইউনিটের মধ্যে তোরা যদি মনে করে দিস, প্রথমে ইলেকট্রিক ফিল্ড নিয়ে পড়ছি ফার্স্ট ইউনিটে। সেকেন্ড ইউনিটে আমরা ওহমস ল রিলেটেড পড়াশোনা করছি, কিরচফস ল রিলেটেড অর্থাৎ কারেন্ট রিলেটেড পড়াশোনা করছি। তারপরে থার্ড নাম্বার ইউনিটে আমরা কারেন্টের প্রবাহের জন্য যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল সেই চুম্বক ক্ষেত্র নিয়ে পড়াশোনা করছি। ওকে, ম্যাগনেটিক ফিল্ড নিয়ে পড়াশোনা করছি। এবং তারপরে ইউনিট 5 এ আমরা কি করছি? লেন্জের ল থেকে শুরু করে এই তড়িৎচুম্বক, এই লেন্জের ল, তারপরে হচ্ছে এসি কারেন্ট, এই ধরনের জিনিস নিয়ে পড়াশোনা করছি। এবং ইউনিট 5 এ আমরা কি করছিলাম? তড়িৎচুম্বক তরঙ্গ নিয়ে পড়াশোনা করছিলাম। এই প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে তোদের যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রেই অনলি এমসিকিউ করতে লাগছো। তো আমাদের ডেরিভেশনে এতটাও ইম্পর্টেন্ট ছিল না। ডেরিভেশন মোটামুটি শিখছিলাম যে এক্সামে করার মতো, ঠিক আছে, যেটার মাধ্যমে আমাদের মাথার মধ্যে থাকবে যাতে আমরা এমসিকিউ গুলো কোশ্চেন সলভ করতে পারি, এটাই ছিল আমাদের। ওকে, এবার তোদের কিন্তু এই যে সেমিস্টার 4 তোদের কি চেঞ্জ হইতে যাইতেছে? তোদের ইউনিট 6 থেকে ইউনিট 10 অবধি এই প্রত্যেকটা ইউনিটের থেকে কোশ্চেন আসবে। কোশ্চেন গুলো বড় কোশ্চেন, অর্থাৎ তোদের এগুলা কি অ্যান্সার লিখতে লাগবে। এমন একটাও পাবি না যে তোদের হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকবে। তো এই সেমিস্টারে তোদের কোনো এমসিকিউ থাকবে না। মার্কস ডিস্ট্রিবিউশন তোদের আগেও দিয়ে দিছি আমি। এই ইউনিটে তোদের মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে, বা হচ্ছে তোদের এই সেমিস্টারে প্রত্যেকটা ইউনিট থেকে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে, ওকে, তো গ্রুপে দিছি বা তোদের একটু বলেও দিতেছি যে কোন ইউনিটে কত থাকবে। তো মার্কস ডিস্ট্রিবিউশন আছে না। এবার দেখ ভালো করে, তো আমরা প্রত্যেকটা ইউনিট এমন ভাবেই পড়াশোনা করব, থিওরি গুলো পড়বো, তারপরে তাদের কি করব হচ্ছে ডেরিভেশন করব, তারপরে নিউমেরিক্যালস করব, ম্যাথামেটিক্স করব, সবকিছু করব। তো এই যে সেমিস্টার 4 এ তোদের কি চেঞ্জ হইতে যাইতেছে ভালো করে শোন। সেমিস্টার 3 তে যেগুলো পড়ছিস ওগুলো তো থাকবেই, অর্থাৎ এমসিকিউ এর জন্য যেমন আমাদের নিউমেরিক্যাল সলভ করতে লাগছে ওগুলো তো থাকবেই। সঙ্গে সঙ্গে আমাদের যে জিনিসটা থাকতে লাগতেছে সেটা ডেরিভেশন গুলাও এক্সট্রা করে তোদের করতে লাগতেছে। তো এটা জিনিস মাথায় ভালো করে রাখিস, ডেরিভেশন মাস্ট। হ্যাঁ, তো তারপরে তোদের থিওরিটাও পড়তে লাগতেছে, অর্থাৎ সেমিস্টার 3 তে যেটা যেটা পড়াশোনা করছিস, যতটুকু পড়াশোনা করছিস ওইটুকু তো থাকতেছে, প্লাস এক্সট্রা এতগুলো জিনিস আসতেছে, থিওরির কনসেপ্ট, ডেরিভেশন, সবকিছু। কারণ এক্সামে তোদের না দেখে ডেরিভেশন লিখতে লাগবে, তারপরেই তোরা নাম্বার পাবি। তো এই সেমিস্টার পরে 35 মার্কস পাওয়ার জন্য তোদের কিন্তু অনেক খাটতে লাগবে, যার জন্য তোদের বোর্ড থেকে কি দিছে, টাইমও অনেক অনেক কম দিছে। তোরা আশা করি জানিস তোদের এক্সামিনেশন কবে, আর টাইম তোদের খুবই খুবই কম টাইম আছে। তো এই টাইমের মধ্যে যতটা পাস কম্প্যাক্ট ভাবে এবং তাড়াতাড়ি পড়াটা পড়তে লাগবে। তার জন্য সবার আমি বলবো যে ফোকাসটা রাখবি, ভালো করে ফোকাসটা রাখবি। ওকে, যত ফোকাস রাখবি, এই যে টিউশন যখন পড়াশোনা করতেছিস
মনোযোগ অন্যদিকের মনোযোগ সব দূর করবি, এই দিকে একদম কি দিবি হচ্ছে ফোকাস দিবি। যদি এইখানে ফোকাস করতে পারিস তো টিউশনের পড়া বাড়িতে গিয়ে একবার দেখবি হয়ে যাবে। আর এইখানে যদি ফোকাস না করিস তুই সব জায়গাতে ঘুরে ঘুরে বেড়াবি, কিন্তু কিছুই লাভ হবে না। তার জন্য ফোকাস দে। ওকে, তো আমাদের কি হচ্ছে আজকের শুরু করব ফার্স্ট লেকচার। রেডি হ তোরা সবাই, তাহলে খাতা পেন নে, সবাই বসে পড়। হ্যাঁ, তো ফার্স্ট লেকচারের জন্য দেখ অনলাইনে কে কে জয়েন করছিস, অনলাইন প্রত্যেকটা কথা শুনবি। ওকে অভিজিৎ, ওকে। তো শোন, অনলাইনে যারা যারা জয়েন করছিস তোদের জন্য বলি, এই পাশে বসে তাকাস না, পাশের বাড়ির দিকে দিকে তাকাইতে লাগবে না। সব থেকে কিউটেস্ট লোক এইদিকে আছে, এই লোকটার দিকে তাকা। ঠিক আছে, সব থেকে সুন্দর লোক এইদিকে দেখতে পাবি। তার জন্য সবার ফোকাস এই দিকে। হ্যাঁ, সব থেকে সুন্দর লেখা, তোদের মনের গল্প সবকিছু এই বোর্ডের মধ্যে লেখা হবে, তার জন্য বোর্ডটার দিকে দেখবি কিছুক্ষণের জন্য। ওকে, তো এইদিকে মনোযোগ দিয়া সবকিছু শুরু করি। তা আমরা আজকে কি করবো হচ্ছে ইউনিট, কতগুলো ইউনিট আছে আমি বললাম, ইউনিট 6, 7, 8, 9, 10। তো আমাদের যদি দেখিস আমি ইউনিট গুলো একটু ডিসকাস করে নিতেছি, আমাদের এইবারের সিলেবাসটা কি থাকতেছে। ইউনিট 6, ইউনিট 6 এ আমরা কি পড়বো হচ্ছে লাইট নিয়ে পড়াশোনা করব। ওকে, লাইট আলো নিয়ে পড়াশোনা করব। এটার কয়টা চ্যাপ্টার আছে এটার মাথায় রাখিস, 7 চ্যাপ্টার আছে। অবভিয়াসলি এটা হচ্ছে বড়, 7 চ্যাপ্টার বলে 8 চ্যাপ্টার বলে এমন হচ্ছে, এটা বড় একটু পড়াশোনা। হ্যাঁ, বাট পড়বো, ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করব। তারপরে ইউনিট কি, ইউনিট 7, ইউনিট 7, ইউনিট 7 এ আছে কোয়ান্টাম। তাহলে আরে কোয়ান্টাম বানান কি হচ্ছে, কিউ ইউ এ এন টি ইউ এম। তাহলে কোয়ান্টাম আছে, এটা একটাই চ্যাপ্টার আছে, একটাই চ্যাপ্টার পড়বো আমরা। ইউনিট 8 এ আমরা পড়বো নিউক্লিয়াস নিয়ে পড়াশোনা করব, অ্যাটম আর নিউক্লিয়াস। এখানে দুইটা চ্যাপ্টার আছে ইউনিট 8 এ। আর হচ্ছে ইউনিট 9 এ আমরা পড়াশোনা করব ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করব, ইলেকট্রনিক্স। ইউনিট 9 এ কি পড়বো, ইলেকট্রনিক্স পড়বো। তো সিলেবাসটা মোটামুটি একটু বুঝে নে, ইলেকট্রনিক্স পড়বো। ওকে, ইলেকট্রনিক্স এর মধ্যে দুইটা চ্যাপ্টার পড়বো, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, আর একটা চ্যাপ্টার পড়বো হচ্ছে ডিজিটাল, ডিজিটাল ইলেকট্রনিক্স। হ্যাঁ, তারপরে ইউনিট 10 কমিউনিকেশন, এইটুকু আমরা পড়াশোনা করবো। ঠিক আছে, তো ইউনিট 10 কমিউনিকেশন। তোদের মার্কস কত থাকবে, এটা থেকে হচ্ছে 14 মার্কস থাকবে তোদের, এটা থেকে 5 মার্কস থাকবে, 4 মার্কস থাকবে। ওকে, এটা থেকে তোদের হচ্ছে 3 মার্কস থাকবে, এটা থেকে কত থাকবে হচ্ছে 8 মার্কস থাকবে, এবং এই দুইটা এটার থেকেও 8 মার্কস থাকবে। আমি একবার দেখে নিতেছি কত মার্কস থাকবে। ঠিক আছে, তো 8 মার্কসই থাকবে আশা করি। ঠিক আছে, এটার থেকে 8 আর এটার থেকে মানে 6, তো কত হয় দেখতো 35 করার জন্য 6 না। তো এটাই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন আছে তোদের। তো হচ্ছে 35। তো এমন মার্কস ডিস্ট্রিবিউশন আছে, এটার থেকে বড় কোশ্চেন থাকবে সবগুলোর থেকে, অবভিয়াসলি বড় কোশ্চেন থাকবে, একটার থেকেও এমসিকিউ কোশ্চেন থাকবে না। কত হচ্ছে হবে মার্কস ডিস্ট্রিবিউশন মোটামুটি, আমি তো দেখাই দিতেছি অরিজিনাল মার্কস ডিস্ট্রিবিউশন কত হয়। ওকে, আমি এখনই দেখাই দিতেছি, একটু যদি গন্ডগোল হয়ে থাকে দিতেছি। কত বেশি হয়েছে তোদের মার্ক ডিস্ট্রিবিউশনটা, তোদের গ্রুপে পাঠাই নেই না। ঠিক আছে, ক্লাস 12 এর মার্ক ডিস্ট্রিবিউশন আমি পরে দেখাই দিতেছি। আমি এইখানেই তো রাখছিলাম ডাউনলোড করে, কোথায় বা গেছে পরে দেখতেছি।
যাই হোক, আমি পরে দেখতেছি মার্ক ডিস্ট্রিবিউশন কি ছিল। ও এইটা ঠিক আছে। তো যাই হোক, আমরা কি করব, এই ইউনিটটা দিয়ে স্টার্ট করতেছি, ইউনিট 7। তো হেডিং দে ইউনিট 7। ওকে, আমরা তাহলে ইউনিট 7 পড়বো। শোন, তোদের এই সেমিস্টারে কিন্তু টাইম খুবই খুবই কম টাইম পাবি, হ্যাঁ। তো কম্প্যাক্ট ভাবে ভালো করে পড়াশোনা করতে লাগবে, মাথায় রাখিস। ওকে, তো এমন করে টাইম টাইম নষ্ট করিস না, তাহলে দেখবি যে ঘুম থেকে উঠে 2 দিন পরে এক্সাম চলে আসবে। কারণ অক্টোবর মাস শেষ প্রায়, ঠিক আছে, ধরেই নে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3টে মাস আছে তোদের হাতে, ফেব্রুয়ারিতে এক্সাম। ওকে, তো ভালো করে সাবধান। তাই আমাদের কি হচ্ছে, লেকচার 01 আজকে। তা আমি আমার মাইন্ডের ভিতরে জানি কোনটা ইউনিট থেকে কয়টা করে লেকচার নেব। তো কেউ ডিস্টার্ব করবি না, সময় মতো ভালো করে সাবধানে ফোকাস করে পড়াশোনা করবি। আমি আমার মাইন্ডে যেটা সাজায় রাখছি ওই হিসাবে কি করব, ওই ওইটা করে লেকচারে ওইটা করে ইউনিট কমপ্লিট করতে লাগবে, ঠিক আছে। তোদের সাজেশন অ্যাপের ভিতরে আপলোড হইতেই থাকবে, তোদের গ্রুপের ভিতরে আপলোড হইতেই থাকবে, তোরা দেখে নিবি, হ্যাঁ। আর এইবার কিন্তু বড় কোশ্চেন ওই হিসেবে লেখা স্টার্ট করতে লাগবে। তো চলো আজকে আমরা কি করি হচ্ছে, কোয়ান্টাম নিয়ে স্টার্ট করতেছি। তো কি হইলো, এই ঘটনাটা ঘটে, এই যে কোয়ান্টাম আমাদের স্টার্ট হবে না, এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট অদ্ভুত ভাবে ঘটে 1887 খ্রিস্টাব্দের দিকে, ঠিক আছে। হার্স ম্যাক্সওয়েল নামে একজন সায়েন্টিস্ট, ওকে, নাম অনেকেই শুনছিস। উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে থাকে, পরীক্ষা নিরীক্ষা করতে করতে একটা টাইমে দেখে যে একটা ধাতব পাতের উপর যখন কি করে হচ্ছে, ধাতব পাতের উপর লাইট পড়তেছে, লাইট পড়ার পর শক্তিশালী লাইট পড়তেছে, ওইখান থেকে কি হয়, ধাতব পাত থেকে ইলেকট্রন নিঃসরণ হওয়া শুরু করে। এই যে ঘটনাটা তখনকার দিনে একটু অদ্ভুত দেখে, যে কোনো একটা ধাতব পাত আছে, ধাতব পাত থেকে কেমন করে ইলেকট্রন কি হইতেছে, নিঃসরণ হইতেছে। যে এই ইলেকট্রন নিঃসরণ হয়, যদিও তখনকার দিনে জাস্ট এটা এক্সপেরিমেন্ট হইতে, এটা নিয়ে এতটাও কাজকর্ম কিছু হয় নাই, হ্যাঁ না। তারপরে এটা চলতেই ছিল। তারপরে মানুষ দেখে যে ইলেকট্রন সত্যি সত্যি ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিগত হয়। ধাতব পৃষ্ঠ মানে কি, একটা পরিবেশ, যেমন একটা কি আছে, সাপোজ আপনি ধরলাম হচ্ছে ধাতু যেগুলো হয়, ঠিক আছে, যে কোনো একটা ধাতু ধরতে পারিস। তাহলে ওই ধাতু মানে কি, ধাতব মানে কি, যার মধ্যে প্রচুর পরিমাণ বাইরের কক্ষে কি আছে হচ্ছে, মুক্ত ইলেকট্রন আছে। তো এই যে মুক্ত ইলেকট্রন থাকার জন্য কি হয়, ওটার ভিতরে যখন হচ্ছে বাইরে থেকে শক্তিশালী কিছু কি পড়ে হচ্ছে, আলো এসে পড়ে, তখন ওই ধাতব পৃষ্ঠ থেকে কি আসে হচ্ছে, ইলেকট্রন বের হয়ে যায়। এবার যদি ওই ইলেকট্রন গুলাকে তুই সংগ্রহ করে কোনো তারের ভিতর দিয়ে পাঠাইতে পারিস, তাহলে কি পাবি হচ্ছে, কারেন্ট পাবি। ওকে, স্বাভাবিক জিনিস। তো এমন ঘটনাটাকে, অর্থাৎ ধাতব পৃষ্ঠ থেকে যে কণাগুলা বের হয়ে আসতেছে, ইলেকট্রন কণাগুলা বের হয়ে আসতেছে, সেই ইলেকট্রন সম্বন্ধে আমরা একটু একটু তো জানি। যেমন ইলেকট্রনের আধান কত, -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, এইটুকু আমরা জানি। তো ইলেকট্রন বের হয়ে আসে, ইলেকট্রন সম্বন্ধে কি কি জানি, ইলেকট্রনের আধান জানি আমরা মাইনাস একটা ঋণাত্মক আধান 1.6 ইন্টু কত হচ্ছে 10⁻19 কুলম্ব। যেহেতু কি আছে, মাইনাস আছে, তার মানে ইলেকট্রন অবভিয়াসলি একটা ঋণাত্মক ভর। আর ইলেকট্রনের বেগ কি হয়, আমরা পড়ছি বিচলন, যেটার ভ্যালু কি হচ্ছে খুবই কম। ইলেকট্রন কিন্তু সেই অলস লোক, তোরা অনেকে ভাবিস যে একটা তারের ভিতর দিয়ে যেহেতু কারেন্ট, এইখানে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে কলকাতায় লাইট জ্বলতেছে, তার জন্য ভাবিস ইলেকট্রন খুব স্পিডে যায়, ইলেকট্রন স্পিডে যায় না, ইলেকট্রনের এফেক্টটা স্পিডে যায়, হ্যাঁ। ইলেকট্রন কিন্তু খুব স্লো যায়, বিচলন বেগে পড়ছে, ঠিক আছে, সেকেন্ডে অল্প 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 করে আগায়। তো ইলেকট্রন যেহেতু খুব স্লো যায়, তাহলে ইলেকট্রনের বেগ সবসময় মাথায় রাখবে, হ্যাঁ, আলোর বেগের তুলনায় খুবই 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 কি হচ্ছে, কম হয়, ঠিক আছে। তা এটা একটা পয়েন্ট গেল। আর একটা জিনিস পয়েন্ট মাথায় রাখবি, ইলেকট্রনের বেগ কি হয়, ইলেকট্রন এর বেগ আলোর বেগের তুলনায় কি হয়, আলোর বেগের তুলনায় তুলনায় খুব কম হয়।
খুব কম হয়। তাহলে ইলেকট্রন বেগ আলোর বেগের তুলনায় খুবই খুবই কি হচ্ছে, কম হয়। যেহেতু কম হয় তার জন্য ইলেকট্রনের স্থির ভর ইলেকট্রনের ডাইনামিক ভরের সমান হয়। তার জন্য কি হয়, এম ইকুয়াল টু কত হয়, এম জিরো। মানে এটা একটা সূত্র ছিল না, দেখ এম ইকুয়াল টু কি ছিল, এম জিরো বাই কত হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস কি হচ্ছে ভি স্কোয়ার বাই কত হচ্ছে সি স্কোয়ার, এটা ছিল। কিন্তু যে এটা হচ্ছে নিচেরটা সি কি হচ্ছে আলোর বেগ, উপরেরটা হচ্ছে ইলেকট্রনের বেগ। এবার ইলেকট্রনের বেগ খুব খুব কি হয়, কম হয়, যেহেতু এটা খুবই কম হয় তার জন্য কি ছোট জিনিসকে বড় জিনিস দিয়ে ভাগ করলে এটা প্রায় কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এম ইকুয়াল টু কার সমান হচ্ছে, এম জিরোর সমান হচ্ছে। এই কথাটা মাথায় রাখিস। অর্থাৎ কি হচ্ছে, ইলেকট্রনের ক্ষেত্রে ডাইনামিক ভর বা গতিশীল ভর কার ভরের সমান, স্থির ভরের সমান। ওকে, তার জন্য ইলেকট্রনের একটা জিনিস মাথায় রাখিস, ইলেকট্রনের ক্ষেত্রে তাহলে রেস্ট মাস এনার্জি কি হবে, ওকে, রেস্ট মাস এনার্জি। ওকে, তো এটা হবে, তাহলে এটার মাসেই এটাকে কত বলি, ইলেকট্রনের ভর কত বলি, তাহলে এটাকে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 31 কেজি। ইলেকট্রন সম্বন্ধে এই কটা আমরা জিনিস জানি। ওকে, আরো একটা জিনিস জানি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, ইলেকট্রনের গতিশক্তি। আমি বললাম ইলেকট্রন কিন্তু আলোর বেগের আশেপাশে যায় না, মাথায় রাখিস। কয়টা তোরা গন্ডগোল করিস, ফোটন, হ্যাঁ এটা মাথায় রাখিস, ফোটন, ফোটন, হ্যাঁ ফোটনের বেগ মাথায় রাখিস আলোর বেগের সমান হয়। এটার বেগ কার বেগের সমান হয়, আলোর বেগের সমান হয়। হ্যাঁ, ফোটনটা আলোর বেগের সমান, কিন্তু ইলেকট্রনের বেগ কি হয়েছে, আলোর বেগের তুলনায় খুবই খুবই কি হচ্ছে, কম আছে। তাহলে এটার তো গতিশক্তি অনেক হবে, কিন্তু ইলেকট্রনের গতিশক্তি কত, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখিস। তাহলে ইলেকট্রনের গতিশক্তি এটা মাথায় রাখিস, পড়াশোনা করার জন্য লাগবে। ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রন আস্তে আস্তে যায়, তাহলে এর গতিশক্তি কি হবে। দেখ আমরা জানি ইলেকট্রনের গতিশক্তি কেমন করে বেরবো, তোদের ক্লাস 11 শেখাইছিলাম হচ্ছে কার্যশক্তির উপপাদ্য। কার্যশক্তির উপপাদ্য কি বলে, যে কোন স্থানে যে তড়িৎ ক্ষেত্রে গতিশক্তির কার্যশক্তির উপপাদ্য কি বলে, কোন পার্টিকেলের বা কোন কণার গতিশক্তির পরিবর্তন তার কি হয়, কৃতকার্যের সমান হয়। ঠিক আছে, কার্যশক্তির উপপাদ্য। তাহলে কার্যশক্তির উপপাদ্য অনুযায়ী কি বই আমরা আছে, ডব্লিউ ইকুয়াল টু আমরা জানি কিউ ইন্টু ভি, এটা জানি তো সূত্র। তাহলে এই যে কার্যশক্তির উপপাদ্য অনুযায়ী ডব্লিউটাই কি হিসেবে কাজ করবে, গতিশক্তি হিসেবে কাজ করবে। তাহলে হচ্ছে গতিশক্তি কে, কে কিউ মানে কি হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি পড়তেছি না আমরা। তাহলে ইলেকট্রনের গতিশক্তি ইকুয়াল টু কত হবে, কিউ এর জায়গায় কত হবে, ই হবে ইন্টু কত হচ্ছে ভি। এবার দেখ গতিশক্তি কে ইকুয়াল টু কত হবে, ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি, হ্যাঁ। তাহলে ই এর মান কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 19 কুলম, এত কুলম ইন্টু কি হচ্ছে ভি। তাহলে এটা কি হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। দেখ তো কুলম ইন্টু ভোল্ট মানে কি, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে ওয়ার্ক ডান কি জুল না। তাহলে এটা গেল হচ্ছে এর গতিশক্তি, মাথায় রাখিস। তাহলে একটা ইলেকট্রনের গতিশক্তি মাথায় রাখিস, আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কিউবি, ডব্লিউ মানে কৃতকার্য। এবার কার্যশক্তির উপপাদ্য কি বলে, কৃতকার্য কিসের সমান, গতিশক্তির সমান হয়। তাহলে কৃতকার্য গতিশক্তির সমান হলো, কিউ এর জায়গায় ইলেকট্রনের জন্য ই বসালাম, ভি বসালাম, ই এর মান বসাই দিলাম। ঠিক আছে, মাথায় রাখিস এত কি আসছে, জুল আসে। ওকে, তার মানে উল্টো পাশ থেকে এটাও বুঝিস যে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 জুল ইকুয়াল টু কত হচ্ছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট। ওকে, সরি 1 ইলেকট্রন ভোল্ট, কিলো বলিস না। তাহলে এখান থেকে কি বলতে পারি, সুতরাং 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল ইকুয়াল টু কত হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। এটা অনেকবার কাজে লাগবে, মাথায় রাখিস, হ্যাঁ না। তো ইলেকট্রন সম্বন্ধে এগুলা কিছু হচ্ছে গল্প গেল। তো এবার কি বললাম, ধাতব পৃষ্ঠ থেকে মাথায় রাখিস বিভিন্ন ভাবে ইলেকট্রন নিঃসরণ করা সম্ভব হয়। ওকে, তার মধ্যে আমরা একটার উপর এখানে ফোকাস করব, আমাদের একটাই পড়াশোনা এখানে করতে লাগবে। ওকে, তো কয়টা জিনিস মাথায় রাখ, যে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ পদ্ধতি, হ্যাঁ নিঃসরণ পদ্ধতি।
ওকে, আমি একটা দুইটা দেই। সাপোজ হচ্ছে কেস 1, এক নাম্বার একটা পদ্ধতি আমি দেখাই, ঠিক আছে? সেটা হচ্ছে তাপীয় আয়ন নিঃসরণ। তাপীয় আয়ন নিঃসরণ, আমি যেটা ইম্পর্টেন্ট ওটা বলবো, আর যেগুলা খালি নাম দরকার আমি বললাম। তাপীয় আয়ন নিঃসরণের উদাহরণ কি দেখতো তোরা, শোন, নিজেরাও এই উদাহরণটা দেখছিস। একটা হিটার, হিটার কি দিয়ে তৈরি হয় বলতো? হিটার ধাতব দিয়ে তো তৈরি হয়। যে জিনিসটা গরম হয় এটা কি হচ্ছে? ধাতব। তাহলে ওইটা হিটারকে চালাই কি দিয়ে? আমরা কারেন্ট দিয়ে না। তাহলে আমরা যদি কোনো ধাতবের ভিতরে কারেন্ট প্রবেশ করি, ওই ধাতবটা থেকে কি হবে হচ্ছে ইলেকট্রন নিঃসরণ হবে। এটা কিসের মাধ্যমে হলো দেখতো? একটা হিটার আছে, ভালো করে বস। এটা ধরে নে একটা কি আছে হচ্ছে হিটার আছে। এবার হিটারটার ভিতরে কি আছে হচ্ছে অবভিয়াসলি তো ধাতবটা আছে। তাহলে ধাতবটা ধরে নে এমন এমন ধাতবটা দেখাইলাম, রোদের মতো ভাবতে পারিস, আমি এটা ধাতবটা দেখাইলাম, হ্যাঁ না? তো এটা আছে, এটা হচ্ছে গেছে। তাহলে এইদিকে কি দিলি হচ্ছে তড়িৎ প্রবাহ দিলি। তড়িৎ প্রবাহ দিলে এখান থেকে কি হবে, এই যে এটা ধাতবটা থেকে, এটা ধাতব পাটটা আছে যেটাকে কি বললাম আমি, হিটার বললাম, হ্যাঁ না? এটা থেকে কি হবে, ধীরে 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 ইলেকট্রন কি হবে হচ্ছে নিঃসরণ হয়ে যাবে। ওকে, এই যে ইলেকট্রন গুলা কিসের জন্য? যখনই আমরা কি হচ্ছে হিটার কি করে যান, ঠান্ডার দিনে ইউজ করবি, 2 দিন পরে গরম করতে সাহায্য করে। তার মানে কি করতেছে, কারেন্ট যাওয়ার সাথে সাথে এই তারটা, এই ধাতব তারটা কি হচ্ছে গরম হচ্ছে। গরম হওয়ার জন্য এখান থেকে কি হচ্ছে মানে তাপ বৃদ্ধি পাচ্ছে, তাপ বৃদ্ধির জন্য গরম হচ্ছে। এর জন্য এখান থেকে কি হবে, ধাতব পাত থেকে ধীরে ধীরে ইলেকট্রন বের হওয়া শুরু করবে। এটাকে বলা হয়, যেহেতু তাপের জন্য বের হলো তার জন্য এই ইলেকট্রন গুলাকে কি বলি আমরা, তাপীয় ইলেকট্রন বলি। তাহলে এখান থেকে কি হচ্ছে ইলেকট্রন বের হয়ে আসলো। থাকবে, মাথায় থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে তাপীয় ইলেকট্রন বের করছে। এদেরকে কি বলি আমরা, তাপীয় ইলেকট্রন। তাহলে তাপ দ্বারা যে ইলেকট্রন বের হয় তাদের আমরা কি বলবো হচ্ছে তাপীয় ইলেকট্রন বলবো। তাই এমন করে একটা বের করতে পারি। 2 নাম্বার, আরো কিছু বুদ্ধি করতে পারি। ওকে, তাহলে হচ্ছে আর কিছু কি বুদ্ধি করি, সিম্পল জিনিস এটা করি, যে এটা পরে করতেছি। ক্ষেত্র নিঃসরণ পদ্ধতি, ঠিক আছে? ক্ষেত্র নিঃসরণ পদ্ধতি কিছুই না। তোর কাছে দেখ এইদিকে, ধরি না কোনো একটা ধাতব পাত আছে, তোর কাছে কিছু একটা ধাতব পাত আছে, ধাতব পাত আছে। এই ধাতব পাতের দুই পাশে কি করে দে, প্রচুর পরিমাণ একটা উচ্চ মানের তড়িৎ ক্ষেত্র দিয়ে দে। তড়িৎ ক্ষেত্র কেমন করে দিতে পারি, একদিকে প্লাস দিব, একদিকে কি দিব, মাইনাস দেবো। আমরা জানি ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান থাকলে কি তৈরি হবে, তড়িৎ ক্ষেত্র যাবে। তো আমরা কি করি, এইখানে একটা প্লাস দেই মাইনাস দেই, এই জন্য ব্যাটারি দিয়ে দিই। ব্যাটারি এদিকে প্লাস দেই, এইদিকে ব্যাটারি কি দিয়ে দিই, মাইনাস দিয়ে দিই। তাহলে এটার কি হচ্ছে উচ্চ মানের একটা কি হচ্ছে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এবার তড়িৎ ক্ষেত্রের দরুন কি হবে হচ্ছে, এই যে ধাতব পাটটা আছে এটা থেকে কি শুরু হয়ে যাবে, এই ধাতব পাত থেকে ধীরে ধীরে ইলেকট্রন গুলা কি করবে, বের হওয়া শুরু করবে। এখানের উপরের যেগুলো ইলেকট্রন ছিল, উপরের ইলেকট্রন গুলা কি করছে, বের হওয়া শুরু করবে, ঠিক আছে? ওকে, এগুলো হচ্ছে ইলেকট্রন গুলা। তাহলে উচ্চ বিভব, ওকে, এটা হচ্ছে বিভব। আর এখানে উচ্চ মানের কি হইলো হচ্ছে তড়িৎ ক্ষেত্র তৈরি হলো। ওকে, 3 নাম্বার। আর একটা পদ্ধতি শেখাই, এটা হচ্ছে গৌণ নিঃসরণ। ওকে, গৌণ নিঃসরণ পদ্ধতি। তো এই যে বললাম না, 1887 খ্রিস্টাব্দ থেকে এগুলা রিসার্চ কাজ শুরু হয়েছে, রিসার্চ চলতেছে চলতেছে চলতেছে। তো এমন করে চলতেছে, মানুষ অনেক ভাবে কি করতেছে হচ্ছে ইলেকট্রন বের করা শুরু করছে। এই যে তাপীয় অর্থাৎ কারেন্ট পাঠায় বের করতেছে। তারপরে হচ্ছে এটাও এক ধরনের কারেন্ট পাঠায়, কারণটা বিভব দিচ্ছি সেটা তড়িৎ ক্ষেত্রের জন্য পাচ্ছি। এখানে কি তৈরি হচ্ছে, উচ্চ মানের কি হবে, উচ্চ মানের হচ্ছে এখানে বুঝতেই পারছি তড়িৎ ক্ষেত্র তৈরি হইতেছে, ঠিক আছে? এবার হচ্ছে গৌণ নিঃসরণ। গৌণ নিঃসরণ কিছুই না, ঠিক আছে? আমরা কি করব, তুই একটা ধাতব পাত নিবি, গৌণ কথাটা কিসের জন্য বুঝবি। এটা একটা ধাতব পাত নিলি, ধাতব পাত,
তোরা কি করবি, ধাতব পাতের মধ্যে প্রচুর উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন ফেলায় দে, এগুলাকে আঘাত কর কি দিয়ে, ইলেকট্রন দিয়ে আঘাত কর। এবার তুই ইলেকট্রন দিয়ে আঘাত করবি, তারপরে দেখবি ইলেকট্রন দিয়ে আঘাত করার দরুন এর যে বহির্পৃষ্ঠ আছে, বহির্পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের হওয়া শুরু করবে। তাহলে ইলেকট্রন দিয়ে আঘাত করে ইলেকট্রন বের করতেছি, তার জন্য এটার নাম কি হচ্ছে, গৌণ নিঃসরণ। ঠিক আছে, যেটা জিনিস দিয়ে আঘাত করতেছি ওইটাই হচ্ছে ওই জিনিসটাই বের করতেছি। অবভিয়াসলি আমরা অন্য ইলেকট্রন দিয়ে আঘাত করতেছি এবং এই ধাতব পাতের ইলেকট্রনকে বের করতেছি। ঠিক আছে, তার জন্য এটাকে কি বলবো হচ্ছে গৌণ নিঃসরণ বলবো। অর্থাৎ এখান থেকে কি করবি, ইলেকট্রন কি করবি, আঘাত করবি, ইলেকট্রন দিয়ে আঘাত করবি, আবার এইখান থেকে কি করবি হচ্ছে বাইরের পৃষ্ঠ থেকে ইলেকট্রন গুলা কি করে দিবি হচ্ছে বের করে দিবি। তার জন্য এটাকে কি বলি হচ্ছে গৌণ নিঃসরণ। এবার এমন করে তো অনেক সায়েন্টিস্ট অনেক কাজ করতেছিল, করতে করতে একজন বিখ্যাত সায়েন্টিস্ট আছে, বিখ্যাত একটা হচ্ছে পদ্ধতি বের করে, যার জন্য তিনি নোবেল প্রাইজ পায়। ওকে, তো এবার নোবেল প্রাইজ পাওয়ার মতো এক্সপেরিমেন্ট আমরা শিখবো, সেটা হচ্ছে ফোর্থ নাম্বার। এগুলো আসবে না, হ্যাঁ আমি তোদের খালি হিস্ট্রিটা বোঝার জন্য করলাম যে মানুষ এমন এমন করে কি করতেছে হচ্ছে ইয়া বের করতেছে। এবার দেখ ফোর্থ নাম্বার, এইটাই হচ্ছে তোদের আসবে, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা আইনস্টাইন স্যার দেয় এবং আইনস্টাইন এটার জন্য নোবেল পায়। অনেকে ভাবে যে আইনস্টাইন হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা আলোর আপেক্ষিক তত্ত্ব, যেটা ই ইকুয়াল টু এমসি স্কয়ার পড়িস, ওটার জন্য নোবেল পায়, ওটার জন্য নোবেল পায় নাই, আজকে অব্দি ওইটার উপর কেউ নোবেল পায় নাই। হ্যাঁ, তো উনি যেটা নোবেল পায় সেটা হচ্ছে এই পরীক্ষাটার জন্য, আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে হিডিং দিয়ে আলোক তড়িৎ ক্রিয়া। ওকে, আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক ইফেক্ট। তোদের এই চ্যাপ্টারে এইটা যে ভালো করে শুনবি, এই একটাই আছে এই চ্যাপ্টারের জিনিস, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া যদি বুঝে যাস তোরা, তারপরে আর কিন্তু কিচ্ছু নাই এই চ্যাপ্টার। তো তোদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যদি এখন জানতে লাগে, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়াকে জানতে লাগবে। আলোক তড়িৎ ক্রিয়া বোঝ একবার, তারপরে দেখবি আর কিচ্ছু নাই এই চ্যাপ্টারে। ওকে, রেডি আলোক তড়িৎ ক্রিয়া পড়ার জন্য? তো নাম শুনে কিছু কিছু বুঝতে পাইতেছিস আলোক তড়িৎ ক্রিয়া কি হইতে যাইতেছে? এটার নাম শুনে দেখ, এদিকে দেখ পূজা, এটা কি ছিল, তাপ দিছি, ঠিক আছে না, হিট কি হচ্ছে, কারেন্ট দ্বারা তাপ দিছি, তাপ দিয়ে ইলেকট্রন বের করছে, তার জন্য নাম কি হচ্ছে তাপীয় ইলেকট্রন, তাপীয় আয়ন নিঃসরণ। এটার ক্ষেত্রে কি হচ্ছে তড়িৎ ক্ষেত্র দিছি, তড়িৎ ক্ষেত্র দ্বারা কি করছি, ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ করছি, তার জন্য নাকি ক্ষেত্র থেকে ক্ষেত্র নিঃসরণ। এটা কি করছি, ইলেকট্রন দিয়ে ইলেকট্রন বের করছি, তার জন্য নাম কি হয়েছে গৌণ নিঃসরণ। এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, তার মানে কি করবো, আলো ফেলবো, আলো ফেলে কি করবো হচ্ছে ইলেকট্রন বের করব, এবং ইলেকট্রন বের করে ইলেকট্রনটাকে আমরা কি হচ্ছে কালেক্ট করব কোনো তারের ভিতর দিয়ে। এই যে ইলেকট্রনটা যখন তারের ভিতর দিয়ে যাবে তখন কি পাবো আমরা, তড়িৎ প্রবাহ পাবো। ওকে, তাহলে এটাই হচ্ছে এবার আলোক তড়িৎ ক্রিয়া, আলো আর তড়িতের ক্রিয়া নিয়ে গল্প করবো। অর্থাৎ কোনো ধাতব পৃষ্ঠের উপর আলো ফেলবো, এবার আলো ফেলার পরে ওই ধাতব পৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন বের হয়ে যাবে, সেই ইলেকট্রন গুলাকে যদি আমরা কালেক্ট করতে পারি এবং কোনো তারের ভিতর দিয়ে পাঠায় দিতে পারি, তখন কি হয়েছে তড়িৎ প্রবাহ পাবো। এই যে তড়িৎ প্রবাহ পাবো, এটাকেই বলবো হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ। ঠিক আছে, ফটো ইলেকট্রিক কারেন্ট। আর ওই যে ইলেকট্রন গুলা বের হবে তাদের বলবো আমরা আলোক তড়িৎ ইলেকট্রন বা ফটো ইলেকট্রিক, ফটো ইলেকট্রিক ইলেকট্রন। ঠিক আছে, বা ফটো ইলেকট্রন একবারে বলি। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা ডিটেলসে পড়াশোনা করব। নে খাতাপত্র নে, এটা যদি বুঝিস তোদের এই চ্যাপ্টার শেষ, সব ম্যাথামেটিক্স সমস্ত থিওরি সবকিছু এই চ্যাপ্টার থেকেই আসবে, মানে এই টপিকটা থেকেই আসবে। তা রেডি?
ওকে, শোন তাহলে এদিকে সবাই ফোকাস। নাম থেকে ফটো ইলেকট্রিক ইফেক্ট, দ্যাট ইজ আলোক তড়িৎ ক্রিয়া। সো কোনো একটা ধর তোর কাছে মেটাল প্লেট আছে, ধাতব পাত আছে, ধাতব পাতের মধ্যে তোরা কি করবি, আলো ফেলবি। আলো ফেললে ওই ধাতব পাত থেকে কি হচ্ছে, ইলেকট্রন বের হয়ে আসবে। ওই ইলেকট্রন গুলাকে কি বলবো, ফটো ইলেকট্রন বা হচ্ছে আলোক ইলেকট্রন। ওকে, এই যে ফটো ইলেকট্রন বা আলোক ইলেকট্রন, এটাকে যখন কোনো তারের ভিতর দিয়ে নিয়ে ওর জন্য যে তড়িৎ প্রবাহটাকে পাবো তাকে কি বলবো হচ্ছে আলোক প্রবাহ বা ফটো ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, আলোক তড়িৎ প্রবাহ বা হচ্ছে ফটো ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, এবার এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে তোর কাছে একটা ধাতব পাত আছে, ধাতব পাতটা থাকলেই কি তুই কি ইয়ে পাওয়া যাবি, কারেন্ট পাওয়া যাবি। বা ধাতব পাতের মধ্যে যে কোনো আলো ফেললেই তুই কি করলি, সাপোজ কথার কথা তোরা বাড়িতে গিয়ে আজকে শুরু করে দিবি যে কি আছে, একটা ধাতব পাত নিবি, এখানে ফ্ল্যাশ লাইট ফেলবি। ঠিক আছে, তা ফ্ল্যাশ লাইট বা টর্চ লাইট ফেলবি, টর্চ লাইট ফেললে ওখান থেকে কি ইলেকট্রন বের হওয়া শুরু করবে? না, এটা হওয়ার জন্য কিছু কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন গুলাই আমরা কি করব, এখানে বোঝার চেষ্টা করব, কি উৎসা কন্ডিশন বুঝবো। তো কেমন কন্ডিশন গুলো আছে এদিকে একটু দেখ। ধর তাহলে এটা ডেফিনেশন তোদের আমি একটা জিনিস করি, ডেফিনেশন গুলো লেখাইতেছি না, তোরা বই থেকে নেস, আমি ডেফিনেশন গুলো বোঝাই দিই। ঠিক আছে, তো বাকি জিনিসপত্র তোরা আছে বই থেকে লিখে নেস, আমাদের এই কয় মাসে শেষ করতে লাগবে সিলেবাস। ওকে, তো ডেফিনেশন তোরা বই থেকে পড়বি। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে দেখ, যদি আমরা কোনো একটা উপযুক্ত পরিমাণ বা একটা মিনিমাম যেটা দরকার পড়বে সেই পরিমাণ কি করি হচ্ছে কম্পাঙ্কযুক্ত কোনো আলোক ধাতব পৃষ্ঠের উপর ফেলি, তবেই ওই ধাতব পৃষ্ঠ থেকে কি করবে হচ্ছে আলো বের হওয়া, সরি, ইলেকট্রন বের হওয়া শুরু করবে। এই যে ইলেকট্রন গুলা বের হওয়ার জন্য তাহলে কি বললাম, একটা নির্দিষ্ট মানের, একটা কম করে একটা মানের কি লাগবে হচ্ছে কম্পাঙ্ক লাগবে, ওই কম্পাঙ্কের আলো ফেলতে লাগবে। তো ওই যে নির্দিষ্ট মানের কম্পাঙ্ক ফেলতে লাগে তাদেরকে কি বলে আমরা আছে সূচনা কম্পাঙ্ক। ঠিক আছে, বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলি, সূচনা কম্পাঙ্ক। ওর থেকে কম মানের কম্পাঙ্ক যুক্ত যদি আলো পড়ে তাহলে কিন্তু ওইখান থেকে কি বের হবে না হচ্ছে আলোক ইলেকট্রন নিঃসরণ হবে না। কারণটা কম্পাঙ্ক কিসের সাথে সম্পর্ক তোরা যদি জানিস মাথায় রাখিস, কয়েকটা নোট আমি বলতেছি, এগুলা মাথায় থাকবে, তাহলে তোদের ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ হয়, তাই না? আমরা এটাই আজকে পড়বো। তো কি হচ্ছে নিউ কি হচ্ছে কম্পাঙ্ক, নিউ কি কম্পাঙ্ক। তো তুই ভাব, একটা যদি নির্দিষ্ট মানের কম্পাঙ্ক না দিতে পারিস তাহলে তার শক্তি কি হবে, কম হবে। এখানে ই হচ্ছে শক্তি, হ্যাঁ, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র না, ই হচ্ছে শক্তি, এখনকার দিনে এটা হচ্ছে শক্তি। তাহলে নির্দিষ্ট কম্পাঙ্ক না দিতে পারলে কি হচ্ছে শক্তি কম পড়বে, শক্তি কম পড়লে কি করতে পারবে না, ও হচ্ছে ইলেকট্রন নিঃসরণ করতে পারবে না। তাহলে একটা যদি নির্দিষ্ট মানের কম্পাঙ্ক দেশ, অর্থাৎ কম্পাঙ্ক যদি বেশি করে দেশ একটু, তাহলে কি হচ্ছে শক্তি বেশি হবে, তাহলে ওইখান থেকে কি বের করে নিয়ে আসতে পারবে, ও হচ্ছে ওর ইলেকট্রন গুলা বের করে নিয়ে আসতে পারবে। তো এইটার এক্সপেরিমেন্টটা একটু ব্যাখ্যা করি, এক্সপেরিমেন্টের ভিতরেই সবকিছু আছে। তাহলে আবার বলতেছি, তোদের ডেফিনেশন গুলা বই থেকে করে নেস। হ্যাঁ, ওকে, আর যদি দরকার পড়ে কোনো কিছু লেখার তাহলে তো অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো যেগুলো কোশ্চেন দরকার পড়বে। এবার তোদের এই চ্যাপ্টারের জন্য অ্যাসাইনমেন্ট যেমন আমি অলরেডি লিখছি, আমি বলি কতগুলা কোশ্চেন আছে। ইউনিট 7 না, ইউনিট 7 তোদের যেমন কোশ্চেন আসে সেই কোশ্চেন গুলো অনুযায়ী লিখছি। যেমন আমি পরে দেখাই দেবো এখন কেমন ধরনের কোশ্চেন আসে। এই চ্যাপ্টারের অলরেডি তোদের জন্য মানে বড় কোশ্চেন লেখা হয়ে গেছে, 70টার বেশি বড় কোশ্চেন লেখা আছে এবং তাদের সলিউশনও কিন্তু লেখা আছে। এখানে দেখতে পাচ্ছিস তোদের এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো সব পাওয়া যাবে, এমন করে প্রত্যেকটা ইউনিটের অ্যাসাইনমেন্ট পাবি, এগুলো হচ্ছে বড় কোশ্চেনের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তো এদের সলিউশন গুলোও দিয়ে দিছি, তার মধ্যে ডেফিনেশন যদি আসে সেগুলা তোরা কি পাওয়া যাবি, এখানে সলিউশনের ভিতরে পাওয়া যাবি। হ্যাঁ, তো সলিউশনের ভিতরে ডেফিনেশন দরকার পড়লে এখানে ডেফিনেশন পাওয়া যাবে। তো তোদের আপলোড করে দেবো, দেখে নেবে। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া কি বললাম, যে আলোক তড়িৎ ক্রিয়া কি হচ্ছে উপযুক্ত একটা কম্পাঙ্কযুক্ত আলোক যখন কোনো ধাতব পাতের মধ্যে ফেলবো তখন ধাতব পাত থেকে ইলেকট্রন নিঃসরণ হবে, সেই ইলেকট্রন গুলাকে আমরা বলি হচ্ছে আলোক ইলেকট্রন বা হচ্ছে ফটো ইলেকট্রন, এবং ওর জন্য যে প্রবাহটা পাবো তাকে কি বলি হচ্ছে ফটো ইলেকট্রিক কারেন্ট বা আলোক তড়িৎ প্রবাহ বলবো। ঠিক আছে, এটার এক্সপেরিমেন্টটা কেমন করে করছিল দেখ, এক্সপেরিমেন্টালটা একটু একটু বোঝ। এক্সপেরিমেন্ট হিসাবে এখানে একটা ভ্যাকুয়াম টিউব নিছে, হ্যাঁ, ভ্যাকুয়াম মানে হচ্ছে শূন্যস্থান টিউব নিছে।
কারণটা নাতান থাকলে আরো অন্য কিছুর সাথে বিক্রিয়া টিক্রিয়া করতে পারে, বোঝার জন্য আমার একটা টিউব নিছে যাতে বাইরের কোনো কিছুর সাথে কিছু না হয়, এমন একটা টিউব নিছে। হ্যাঁ, টিউবের মধ্যে দুইটা পাত দিয়ে দিছে, ঠিক আছে, একটা এখানে ধনাত্মক পাত দিছে, অবভিয়াসলি এগুলো হচ্ছে ধাতব পাত যেগুলোর গল্প আমি করতেছি। ওকে, এটা একটা পাত দিছে, এখানে আর একটা পাত দিছে, একটা ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক পাত দিছে না, দুইটা পাত আছে এমন ধরলাম। তো এটা দুইটা টিউব আছে। এবার কি করছে, এগুলার সঙ্গে পাতগুলাকে ব্যাটারির সাথে কানেক্ট করছে। ওকে, তাহলে এগুলাকে ব্যাটারির সাথে এমন করে কানেক্ট করছে। ওকে, এটা হাই ভোল্টেজ কি দিছে, একটা ব্যাটারি দিছে। এবার ব্যাটারির ভিতর দিয়া ইলেকট্রন যাচ্ছে কি যাচ্ছে না, ব্যাটারি কি মানে ওটার মধ্যে ইলেকট্রন পাচ্ছিস কি পাচ্ছিস না, তারের ভিতর দিয়ে ইলেকট্রন যাচ্ছে কি যাচ্ছে না, ইলেকট্রন গেলে ওটার ভিতর দিয়ে কি পাবে, তড়িৎ প্রবাহ যাবে, আর তড়িৎ প্রবাহ মাপার জন্য একটা কি ইউজ করবি, অ্যামমিটার ইউজ করবি। তো এখানে একটা ধরলাম অ্যামমিটার ইউজ করে দিলাম। যদি এই তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হয় তাহলে কি পাবো আমরা, আছে কারেন্ট বুঝতে পাবো, ঠিক আছে, তাহলে এটা ব্যাটারি দিলাম। ওকে, তো এই কমিউটেটর গুলা তো দেখছিস তোরা প্র্যাকটিক্যাল যদি করে থাকিস স্কুলে, কি করে ধরনের এটার সাথে একবার এটা কানেক্ট করা যায়, এটার সাথে এটা কানেক্ট করা যায়, বা এটার সাথে এটা কানেক্ট করা যায়, এটার সাথে এটা কানেক্ট করা যায়, ঠিক আছে। তুই ভাব এই অবস্থায় যদি এটার সাথে এটা আমি কানেক্ট করে দেই কথার কথা, তাহলে এটা কি হবে, প্লাস, এটা হচ্ছে প্লাস সাইন, এটা কি মাইনাস সাইন, তাহলে এই তারটা কি হবে, প্লাস হয়ে যাবে, এই তারটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আবার যদি আমি এটার সাথে এটা কানেক্ট করে দিই, সাপোজ এটার সাথে এটা কানেক্ট করলাম, আর এটার সাথে কি করে দিলাম আমি, এটাকে ক্রিস ক্রস বলা হয় কমিউটেটর, ঠিক আছে। এবার কি হবে, এটা প্লাস থাকলে এটা কি হবে, প্লাস হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, হচ্ছে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে না, এটাই তো গল্প। তো এবার দেখ কি হবে, তাহলে কোনটা তোর ধাতব পাত, এটা একটা ধাতব পাত, আর এটা কি একটা তোর ধাতব পাত, ঠিক আছে। এবার শোন ভালো করে, আমি কি করি, এই অবস্থায় সেটআপটা তৈরি করলাম। তাহলে কি করছি, ব্যাটারি আছে, ব্যাটারিটা একটা উচ্চ বিভব যুক্ত ব্যাটারি দিছি, এটারে কি করছি, এটার সাথে এইদিকে প্লাস কানেক্ট করে দিছি, আর এটার সাথে এটা মাইনাস কানেক্ট করে দিছি, এই অবস্থায় না। তো কি হবে, যদি এমন অবস্থায় কানেক্ট থাকে, আর ব্যাটারিটা চালু করার জন্য এখানে একটা কি দিয়ে দিই, এটা হচ্ছে চাবি, আর এটা হচ্ছে অ্যামমিটার, অ্যাম্পিয়ারে মাপবো, হ্যাঁ না। তো এবার যদি দেখিস, এগুলা আমি পরে করতেছি, কোনটার সাথে কি কানেক্ট করবো আমি একটু পরে দেখাইতেছি এগুলা, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে, একবারে আগে ছবি আট করে না নেই আমি, হ্যাঁ, তোদের আমি ভালো করে বোঝাই এক এক করে। তো শোন, এটার ক্ষেত্রে কি হচ্ছে, বাইরে থেকে এটা তো একটা কি হচ্ছে, ধরে না কাছের একটা টিউব আছে, এবার বাইরে থেকে আলো ফেলতে পাবি, ভালো, বাইরে থেকে আলো ফেলতে পাবি, এটা একটা ধাতব পাত, মাথায় রাখিস, এটা একটা কি হচ্ছে, ধাতব ধাতব পাত। তাহলে বাইরে থেকে কি করতেছিস, আলো ফেলতেছিস, এই আলোটা আবার বলতেছি উপযুক্ত কি হচ্ছে, তরঙ্গের ফেলতে লাগবে না, বাইরে থেকে এখানে কি ফেলতেছিস, হচ্ছে এই পাতের উপর আলো ফেলতেছিস, বাইরে থেকে আলো ফেলতেছিস, এগুলো হচ্ছে আলো আসতেছে, অবভিয়াসলি উপযুক্ত কম্পাঙ্ক যুক্ত আলো, ওর থেকে নিচের কম্পাঙ্ক না। এবার আলো আসতেছে, আলো আসার পর যদি উপযুক্ত কম্পাঙ্কের আলো আসে, আলো আসার পর দেখবো এখান থেকে কি বের হবে, হচ্ছে ইলেকট্রন নিঃসরণ হবে। এবার এখান থেকে যখন ইলেকট্রন নিঃসরণ হবে, এখান থেকে কি বের হইলো, ইলেকট্রন বের হলো, এখান থেকে ইলেকট্রন বের হয়ে আসলো, এখান থেকে এখানে যেগুলো ইলেকট্রন ছিল এগুলা কি আসলো, বের হয়ে আসলো এদিকে যাওয়ার জন্য। এবার বল এই টাইমে ইলেকট্রন গুলা বের হওয়ার পর কি করবে, ওখানে বসে থাকবে একটু, ঠিক আছে, মানে ওখান থেকে বের হবে এমন করে আটকায় থাকবে, আর কোথায় যাবে, এমন করে ওর গতি শক্তির জন্য যেটুকু পাবে একটু আগাবে। কিন্তু আমরা যদি কি করি, দেখতো এইদিকে প্লাস আছে, এটার সাথে এটা কানেক্ট করে দেই, আর এটার সাথে আমি কি করি, এটা কানেক্ট করে দেই, এটার সাথে সাথে কি হয়ে যাবে, প্লাস পাত হয়ে যাবে, আর এটা কি পাত হয়ে যাবে, মাইনাস পাত হয়ে যাবে। যদি প্লাস হয়, প্লাস গুলা কি করবে, ইলেকট্রনকে কি করবে, টান নেবে, কারণ ইলেকট্রনের চার্জ কি হচ্ছে, ঋণাত্মক চার্জ, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক চার্জ, তাহলে কি করবে, প্লাস গুলা এই প্লাস পার্টটা ইলেকট্রনকে টানবে, টানার দরুন ইলেকট্রনটা কি হচ্ছে, দৌড় দিয়ে এখানে আসবে কি আসবে না,
তাহলে ইলেকট্রনটা দৌড় দিয়ে এখানে আসলো, ঠিক আছে। তো এটাকে কি বলি আমরা, কালেক্টর পাথ। ও কি করতেছে, সংগ্রহণ করতেছে। তাহলে কালেক্টর পথে ইলেকট্রন গুলো কি করবে, দৌড় দিয়ে চলে আসবে। এবার ইলেকট্রন যদি এখানে চলে আসে, তাহলে এই ইলেকট্রনটা ছুটতে ছুটতে কোথায় চলে আসলো, এই ইলেকট্রনটা ছুটতে 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 এইখানে চলে আসলো, ঠিক আছে। এবার এইখানে চলে আসার পর দেখলো একটা সার্কিট কি আছে, কমপ্লিট হয়ে আছে। এই ইলেকট্রনটা কি এইদিকে আসা শুরু করবে, এইদিকে ঘোরাঘুরি করে আসবে। আবার এই তারের ভিতর দিয়ে যখন ঘোরাঘুরি করবে, তখন এখানে কি আছে লাগানো, অ্যামমিটার আছে। তাহলে অ্যামমিটারে আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো, ডিফ্লেকশন দেখতে পাবো। তো এই ডিফ্লেকশনটা যখন দেখতে পাবো, তার মানে এটার ভিতর দিয়ে কি পাচ্ছি আমরা, কারেন্ট পাচ্ছি। তার মানে এই ইলেকট্রনটা এখান থেকে বের হয়েছে কি বের হয় নাই। দেখ, এই ইলেকট্রন গুলো আমি যেটা তোদের এখানে দেখাইতেছি, এগুলো বাস্তবে দেখতে পাবি। ইলেকট্রন দেখা যায়, দেখা তো যায় না, না এমন গুটির মতো বের হয়ে আসলো, এমন তো হয় না। আমরা বোঝার জন্য কি দেখবো, বোঝার জন্য আমরা একটা কাজ দেখবো, যে এটার ভিতরে কি পাইতেছি, প্রবাহ পাইতেছি। যখন এটার ভিতরে ডিফ্লেকশন পাবো, প্রবাহ পাবো, তার মানে কি দাঁড়াচ্ছে, ওই প্রবাহটাকে কি বলি আমরা, ফটো ইলেকট্রিক কারেন্ট, আলোক তড়িৎ প্রবাহ। আর তখন এই যে ইলেকট্রনটা বের হয়ে আসলো, এটাকে কি বলবো আমরা, ফটো ইলেকট্রন বা আলোক ইলেকট্রন। বুঝছিস কথাটা? এটাই ছিল এক্সপেরিমেন্টটা। ওকে, তো তোদের মনে হবে এটা এমন কি এক্সপেরিমেন্ট, ঠিক আছে, যে কেউ বাচ্চা করছে, এটার জন্য নোবেল পাইলো কিসের জন্য, হ্যাঁ না? তো এটার এক্সপ্লেনেশন হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এক্সপ্লেনেশনটাই আসবে তোদের। এটা তো আমি সেটআপটা যা সাজাইলাম তোদের মাথায় একটা আনলাম, ঠিক আছে, সেটআপ সোজাই ছিল। তার জন্যই তো এগুলা কি করছে, এই সেটআপ গুলো তো 1887 খ্রিস্টাব্দেই হয়েছে। এইটা এইটা আস্তে আস্তে এইটা ব্যাখ্যা কত খ্রিস্টাব্দে করছে জানিস, 1911 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তা 1911 খ্রিস্টাব্দে এসে এটার এক্সপ্লেনেশন দিছে ভাই আইনস্টাইন। তো ব্যাখ্যাটা আমরা আবার বোঝার চেষ্টা করি। ওকে, তো যে কথাগুলো বললাম এগুলা সবকিছু বুঝি। তো ব্যাখ্যাটার আগে আমরা পরীক্ষা লব্ধ কি কি মানগুলা পাইছে সেগুলো আমরা একবার বুঝে নিই। হ্যাঁ, পরীক্ষা করে কি কি পাইছি। প্রথম কথা, দেখ, পরীক্ষা করে আমরা কি কি পাই, পরীক্ষা লব্ধ মানগুলা আমরা দেখি। পরীক্ষা লব্ধ ফলাফল, পরীক্ষা লব্ধ রেজাল্ট গুলা কি 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 পাইছি। এক নাম্বার, দেখছি যে যদি আমরা এই যে আলো ফেলতেছি, আলোটা একই আলো ফেলি, অর্থাৎ আলোর কম্পাঙ্ক ফিক্সড রাখি, তাহলে দেখব এইখানে যত পরিমাণ কি করব, ইন্টেন্সিটি বৃদ্ধি করব, ঠিক আছে, তো বা তীব্রতা বৃদ্ধি করব, অত বেশি পরিমাণ কি পাবো, আলোক তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে, ঠিক আছে। আবার বলতেছি, যদি কি করি, আমি একবারে ইয়ে দিয়ে লেখাচ্ছি, হ্যাঁ, যে আলোক তড়িৎ প্রবাহ, তাহলে আলোক তড়িৎ প্রবাহ কি হবে, ফটো ইলেকট্রিক কারেন্ট, ফটো ইলেকট্রিক কারেন্ট, আলোক তড়িৎ প্রবাহ প্রপোর্শনাল টু কি হবে, ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি, এটাকে কি বলি, তীব্রতা। এটা হচ্ছে পরীক্ষালব্ধ ফল, হ্যাঁ না, তীব্রতা। যখন মাথায় রাখিস, যখন কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি আছে, কনস্ট্যান্ট, কম্পাঙ্ক কি আছে, কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে। ওকে, আমরা এগুলো কিন্তু ব্যাখ্যা করবো সবকিছু, কিন্তু কি কি এক্সপেরিমেন্ট করে পাচ্ছি ওগুলো একবার লিখে নেই। তাহলে দেখছি যে ফটো ইলেকট্রিক কারেন্ট আই এর মান ইন্টেন্সিটি বা তীব্রতার কি হচ্ছে সমানুপাতিক হয় যদি কম্পাঙ্ক কি রাখি আমরা, ফিক্সড রাখি। ওকে, এটা কি করে পাইলাম, পরীক্ষা করে পাইলাম। আরো কয়টা জিনিস পাইছি, এগুলা লেখি, ঠিক আছে, তারপরে ব্যাখ্যা করতেছি। এটা লিখছিস না সবাই? ওকে, এবার দেখ, পরীক্ষা লব্ধ মান আর কি কি পাইছি।
2 নাম্বার, এই যে ইলেকট্রনগুলো আছে না, ইলেকট্রনগুলোর গতিশক্তি তার কম্পাঙ্কের উপর নির্ভর করে। অর্থাৎ যদি উচ্চ কম্পাঙ্কযুক্ত কি করি হচ্ছে আলো ফেলি, এর গতিশক্তি কি হয়, ইলেকট্রনের গতিশক্তি বেশি হয়। যদি কম কম্পাঙ্কের কি করি আলো ফেলি, তাহলে গতিশক্তি কি হয়, কম হয়। তাহলে কি বলতে পারি, এটার ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রন এর গতিশক্তি কম্পাঙ্কের বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় যখন ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় যখন আপতিত আলোর কম্পাঙ্ক বেশি হয়। বৃদ্ধি পায়, ঠিক আছে। থার্ড ফলাফল কি পাইছি, ওকে, ঠিক আছে। হ্যাঁ, যখন ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় যখন আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পায়, ঠিক আছে। দেখাই তোদের, এটা হচ্ছে ধাতব পাত, এটাকে এই এই প্লেটটাকে কি বলি আমরা, ক্যাথোড প্লেট। এটা হচ্ছে গ্রহণ করতেছে, তার জন্য এটাকে কি বলি, অ্যানোড প্লেট। মাথায় রাখিস। তো এই ধরনের রেজাল্ট গুলা পাইতেছি। তারপরে আর একটা খুব ইন্টারেস্টিং রেজাল্ট পাই, যে এইখানে আলো পড়ার সঙ্গে সঙ্গে এইখানে কি পাওয়া যায়, আমরা হচ্ছে কারেন্ট পাওয়া যায়। তাহলে ইনস্ট্যান্টানাস প্রসেস, তাৎক্ষণিক প্রক্রিয়া হয়। তাহলে আলোক তড়িৎ ক্রিয়াটা কি হচ্ছে তাৎক্ষণিক প্রসেস, ওকে। তাহলে সঙ্গে সঙ্গে হয়, আলো পড়ার সঙ্গে সঙ্গে এখানে কারেন্ট পাই, কোনো ডিলে থাকে না মাঝখানে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, তড়িৎ ক্রিয়া তাৎক্ষণিক হয়। আলোক তড়িৎ ক্রিয়া যে প্রসেসটা আছে এটা তাৎক্ষণিক হয়, সঙ্গে সঙ্গে হয়। ঠিক আছে, এটুকু হচ্ছে। তো এই জিনিসগুলাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, ঠিক আছে। তো একটা একটা করে ব্যাখ্যা করি, কি কি ব্যাখ্যা আছে। তাহলে কি করব হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করব কার সাহায্যে, সেটা হচ্ছে আর আর কিছু প্রপার্টিস লিখবো, এই কটাই প্রপার্টিস লিখি, তোদের আরো কিছু লাগাইতে লাগবে, দেখি প্রপার্টিস আর কিছু। এগুলাই প্রপার্টিস আছে, হ্যাঁ, ওকে। আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস, ওইটা ওই যে যেটা প্রথমে বললাম ওটা লেখাই নেই, ওটা লেখাই দিই। লেখ। নেক্সট আমরা কি দেখছি, যে যদি নির্দিষ্ট কম্পাঙ্কের তুলনায় কম কম্পাঙ্কের আলো পড়ে, তাহলে কি করবে না, ওইখান থেকে হচ্ছে আলোক তড়িৎ নিঃসরণ হবে না। তাহলে নির্দিষ্ট কম্পাঙ্কের তুলনায় তুলনায় কম কম্পাঙ্কের
আলো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ফটো ইলেকট্রন বা আলোক তড়িৎ ক্রিয়া ঘটে না। একবার লিখে দেয়, আলোক তড়িৎ ক্রিয়া ঘটে না। ওকে, তো এই যে মোটামুটি এই প্রপার্টিজ গুলো আছে, এই প্রপার্টিজ বলবো না, এই রেজাল্ট গুলা কে পাইলো? এই যে এক্সপেরিমেন্টটা করলো, এক্সপেরিমেন্ট থেকে যা যা দেখলো সেটা অনুযায়ী কি করলো হচ্ছে এই রেজাল্ট গুলা লিখলো। এবার রেজাল্ট গুলাকে, এটা তো এক্সপেরিমেন্ট করলি, তুই দেখলি, যেটা যেটা দেখলি ওটা এটা খাতায় লিখলি, বলে এটা এটা হয়েছে। এবার ওগুলাকে এক্সপ্লেন করাই তো কথা। এগুলাকে এক্সপ্লেন করার জন্য কি আসে হচ্ছে, আমরা আগে যে এগুলো জিনিস জানতাম, যেমন লাইটে আমরা পড়বো, ঠিক আছে, কি হচ্ছে লাইট, এইখানে কি ফেলতেছি, আলো ফেলতেছি না? আলোকে যদি তরঙ্গ হিসেবে ধরি, ভালো করে শোন, আলোকে যদি তরঙ্গ হিসেবে ধরি, তাহলে তরঙ্গ এসে কি করবে, ধরি নে, ভালো করে শোন, হাইগেন প্রিন্সিপাল লাইটের ক্ষেত্রে এটা ধরি না কি আছে, একটা আছে ধাতব পাত আছে, ধাতব পাতের কাছে এসে যখন আলো ফলবে, আলোকে তরঙ্গ হিসেবে ধর, এমন এমন গোল গোল তরঙ্গ ধর, তাহলে তরঙ্গ এসে এমন করে পড়বে, পড়ার পর তরঙ্গ পড়ার পর এখানে কি হচ্ছে, তরঙ্গগুলো ধীরে ধীরে সবার মধ্যে কি হচ্ছে ছড়ায় পড়বে। ও ঠিক আছে, প্রথমে হচ্ছে প্রধান তরঙ্গ পড়বে, তারপরে হচ্ছে ওখান থেকে হচ্ছে গৌণ তরঙ্গ উৎপত্তি হবে, ঠিক আছে, সেকেন্ডারি ওয়েভলেট বলা হয়। তাহলে তরঙ্গ ছড়ায় পড়বে। তাহলে বলতো এই যে ধাতব পাটটা আছে, অর্থাৎ এই ধাতব পাটটা আছে ধরে নে, এই ধাতব পাতের ভিতরে যখন এমন করে তরঙ্গ পড়বে, তরঙ্গ পড়ে ধীরে ধীরে ছড়ায় পড়বে, মানে এটার থেকে গৌণ তৈরি হবে, গৌণগুলা কি করবে আরেকগুলোর মধ্যে তৈরি করবে, ওই গৌণ থেকে আরেকগুলা তৈরি হবে। তাহলে এমন করে প্রত্যেকটা ইলেকট্রনের মধ্যে কি হচ্ছে ছড়ায় পড়বে। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের মধ্যে ছড়ায় পড়বে, তারপরে ইলেকট্রন গুলো শক্তি পাবে এবং ওই শক্তি নিয়ে কি করবে, এখান থেকে বের হবে। তাহলে এইটা হওয়ার জন্য অনেক বেশি সময় দরকার কি দরকার না? দরকার। কিন্তু আমরা দেখলাম এক্সপেরিমেন্ট করে কি পাইছি, টাইম লাগেই নেই, তাৎক্ষণিক, অর্থাৎ এটা হওয়ার সাথে সাথে এখানে কি পাচ্ছি আমরা, কারেন্ট পাচ্ছি। তো এটাকে ব্যাখ্যা করতে পাইতেছে? পাইতেছে না। তো ক্লাসিক্যাল থিওরি এই আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যাই করতে পারে না। তাহলে যে হ্যাঁ, ক্লাসিক্যাল থিওরি মাথায় রাখিস হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যাই করতে পারে না, এটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরির ব্যর্থতা, মাথায় রাখিস। হ্যাঁ হ্যাঁ, না, আমরা ব্যাখ্যা করব কিন্তু অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করবো। ওকে, লাগ, তাহলে হচ্ছে ক্লাসিক্যাল থিওরি ব্যাখ্যা করতে পারে না, অর্থাৎ তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া, তড়িৎ ক্রিয়া তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা। ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়া তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা। এই যে ক্লাসিক্যাল থিওরি বললাম না, ওটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। হ্যাঁ, তো এটা নতুন পয়েন্ট। তাহলে 1 নাম্বার, ঠিক আছে, দেখ কি কি করার চেষ্টা করছে, কিসের জন্য নোবেল পাইছে ওইটাই বোঝাবো না, ওইটাই বোঝাচ্ছে, দেখ ভালো করে। তো এটার ব্যাখ্যা, ব্যাখ্যা মানে কি, এগুলোকে কি করব আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে দেখ ভালো করে, যেটা আমরা জানি এতদিন অবধি, লাইটে যেটা আমরা শিখছি, লাইটে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আলোকের তরঙ্গ হিসেবে ধরলাম। তাহলে আলোকে যদি তরঙ্গ হিসেবে ধরি, ধাতব পাতে পড়ার পর আলোগুলা কি করবে হচ্ছে ধীরে ধীরে, প্রথমে প্রাথমিক তরঙ্গ পড়লো, ওইখান থেকে গৌণ তরঙ্গ তৈরি হবে, গৌণ তরঙ্গ থেকে আবার গৌণ তরঙ্গ তৈরি হবে, এগুলা কি করবে ধীরে ধীরে ধাতব পাতের প্রত্যেকটা ইলেকট্রনের মধ্যে ছড়ায় পড়বে এবং ইলেকট্রন গুলা তারপরে শক্তি পাবে, তারপরে কি করবে ইলেকট্রন গুলা বের হবে। এটার জন্য অনেক বেশি সময়ের দরকার। কিন্তু দেখছি এক্সপেরিমেন্ট করে আলোক তড়িৎ ক্রিয়া একটা তাৎক্ষণিক প্রক্রিয়া, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক যে ঘটনাটা ঘটে এটাকে কি করতে পারি না আমরা, আছে তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করতে পারি না। তাহলে এটা ক্লাসিক্যাল থিওরির একটা কি হলো, বা তরঙ্গ তত্ত্বের একটা কি ব্যর্থতা। ঠিক আছে, এইখানে একটা আমরা ব্যর্থতা খুঁজে পাইলাম। ঠিক আছে, তাহলে লেখ কথাটা, হ্যাঁ, ছোট ছোট লাইনে লেখাবো যে আলোর তরঙ্গ তত্ত্ব অনুযায়ী
আলোর তরঙ্গ তত্ত্ব অনুযায়ী ওকে অনুযায়ী আলো কোনো ধাতব পৃষ্ঠে পড়লে আলো কোনো ধাতব পৃষ্ঠে পড়লে সেখান থেকে একটা জিনিস মাথায় রাখিস, এইবার কিন্তু তোদের পরীক্ষায় লিখতে লাগবে, ওই জন্য এখন থেকে আমি নোটসে এমন করে লেখা শেখাইতেছি, ঠিক আছে? আর শর্টকাট কেমন করে এক্সামে লিখতে পারি সেটাও আমি দিচ্ছি, অ্যাসাইনমেন্টও দেবো, বাট এখানেও মাঝে মাঝে একটু করে প্র্যাকটিস করাইতেছি। কি লিখলাম বুঝা? যে আলোক আলোক তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আলো কোনো ধাতব পৃষ্ঠে পড়লে সে কি বললাম, সেখান থেকে আলোর প্রধান তরঙ্গ থেকে গৌণ তরঙ্গ মুখের সৃষ্টি হয়। গৌণ তরঙ্গ মুখের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সমগ্র পৃষ্ঠে ছড়িয়ে পড়ে। সমগ্র পৃষ্ঠে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, ফলে দাঁড়িয়ে দিয়ে লেগিস, ফলে আলোক সেখান থেকে সমগ্র পৃষ্ঠে ছড়িয়ে পড়ে। ওকে, ফলে ধাতব পৃষ্ঠ থেকে আলোক নিঃসরণের জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। কিছুটা সময়ের প্রয়োজন হয়। ওকে, কিছুটা সময়ের প্রয়োজন হয়। দাঁড়ি কিন্তু কি দেখলাম বলতো, রেজাল্ট কি বলে আমাদের, আলোক তড়িৎ প্রক্রিয়া কি একটা তাৎক্ষণিক প্রক্রিয়া, তার মানে অবভিয়াসলি এটা কি হচ্ছে একটা ব্যর্থতা। ওকে, তাহলে ব্যাখ্যা হইল না এটা দিয়া লাগ। কিন্তু আমরা জানি আলোক তড়িৎ প্রক্রিয়া একটি তাৎক্ষণিক প্রক্রিয়া, কিন্তু আমরা জানি আলোক তড়িৎ প্রক্রিয়া একটি তাৎক্ষণিক প্রক্রিয়া। সুতরাং তরঙ্গ তত্ত্ব, সুতরাং সুতরাং লাগি সুতরাং এটি তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। ঠিক আছে, সুতরাং এটি তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা, একবারে লিখে দিলাম। ওকে, এটুকু বুঝছিস? দেখ আমাদের, আমি প্রথমে হচ্ছে তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তরঙ্গ তত্ত্ব কি বলে, যে কোনো কিছুতে কেমন করে ছড়ায় পড়ে। প্রথমে গিয়ে একটা ধাতব পাতা পড়বে, পড়ার পর ওইখানে কি হচ্ছে হাইগেনবার্গের প্রিন্সিপাল অনুযায়ী, হ্যাঁ, ওখানে হচ্ছে মুখ্য তরঙ্গটা পড়লো, পড়ার পর ওইখান থেকে প্রত্যেকটা থেকে গৌণ তরঙ্গ মুখের সৃষ্টি হবে এবং ওই গৌণ তরঙ্গ মুখগুলো থেকে আবার আবার গৌণ তরঙ্গ মুখ তৈরি হবে। এমন করতে করতে পুরা কি করবে, ধাতব পাটটায় ছড়ায় পড়বে। এবার ছড়ায় পড়তে টাইম লাগবে কি লাগবে না, একটা থেকে আরেকটা সৃষ্টি হইতে হইতে টাইম লাগবে, তার জন্য কি হবে হচ্ছে অনেকটা বেশি সময়ের দরকার পড়বে। কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্টাল রেজাল্ট যেটা দেখছি সেটা হচ্ছে তাৎক্ষণিক প্রসেস। তো তাৎক্ষণিক প্রসেস তো হইলই না, তরঙ্গ তত্ত্ব অনুযায়ী যদি কাজ হইতে লাগতো তাহলে তো অনেক বেশি সময় লাগতো, তাৎক্ষণিক হইতো না। তার মানে তরঙ্গ তত্ত্ব এটাকে কি করতে পারলো না, হচ্ছে ব্যাখ্যা করতে পারলো না। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এটা সত্য, এটা তো করে দেখছি প্র্যাকটিক্যালি, তাহলে এটা তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা, এটার কোনো ব্যর্থতা নাই, এ তো প্র্যাকটিক্যালি দেখাই দিছে, আমরা যেটা বুঝতেছি ওইটার ব্যর্থতা। ঠিক আছে, তরঙ্গ তত্ত্ব যেগুলো শেখাইছে ওইটার ব্যর্থতা। ওকে, 2 নাম্বার ব্যর্থতা। ঠিক আছে, তোদের 2টা বা 3টে ব্যর্থতা আছে, তো লিখে দিই 2 নাম্বার ব্যর্থতা। ফার্স্টে বোঝাচ্ছি তারপরে আমি লেখাচ্ছি। ওকে, দেখ ভালো করে তরঙ্গ তত্ত্ব কি বলে জানিস,
তরঙ্গ তত্ত্ব বলে যে এই যে ফটো ইলেকট্রনের, ঠিক আছে, নিঃসরণটা কম্পাঙ্কের উপর নির্ভরই করে না। ওকে, অর্থাৎ যে কোনো কম্পাঙ্কের আলো ফেলবি, ওটার থেকে কি হওয়া উচিত হচ্ছে, তরঙ্গ তত্ত্ব অনুযায়ী বলতেছি, যে কোনো কম্পাঙ্কের আলো ফেলবি, ধাতব পাত থেকে কি হবে হচ্ছে ফটো ইলেকট্রন বের হয়ে আসবে। কিন্তু বাস্তবে হয়, বাস্তবে কি বলছি, বাস্তবে এই কথাটা বললাম না, দেখ নির্দিষ্ট কম্পাঙ্কের তুলনায় কম কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠে পড়লে আপতিত আলোর তড়িৎ ক্রিয়া ঘটবে না। অর্থাৎ মিনিমাম তো একটা দিতে লাগবে। তাহলে এটাকেও ব্যাখ্যা করতে পাইলো, পাইলো না। ঠিক আছে, তাহলে মাথায় রাখিস এখানে লেক্সিসিক্যাল ব্যাখ্যা অ্যাকচুয়ালি সব ব্যর্থতা। ঠিক আছে, একটাও ব্যাখ্যা করতে পাইতেছি না। ওকে, বুঝছিস কথাটা? তো আবার বলতেছি, তরঙ্গ তত্ত্ব অনুযায়ী কি বলে যে ফটো ইলেকট্রন এর নিঃসরণ যে হবে এটা কম্পাঙ্কের উপর নির্ভরই করে না, কিন্তু অ্যাকচুয়ালিতে কম্পাঙ্কের উপর নির্ভর করে। তার মানে তরঙ্গ তত্ত্ব দিয়ে এটাকেও কি করতে পাইলো না, ব্যাখ্যা করতে পাইলো না। তোরা বলতে ও মাথায় আসতেছে ধীরে ধীরে, বলে কি দিয়ে তাহলে ব্যাখ্যা করছে, ওইটার জন্যই তো নোবেল পাবে না, ওটা আসতেছি। ঠিক আছে, দেখ আগের যেগুলো থিওরি ছিল, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দের 10 খ্রিস্টাব্দের আগে অব্দি, 1900 খ্রিস্টাব্দের আগে অব্দি যেগুলো থিওরি ছিল ওগুলো সব ফেল হয়ে যাইতেছে। ওর জন্যই তো 1911 খ্রিস্টাব্দের দিকে নতুন থিওরির দরকার পড়লো না, ওটাই তো শিখবো। চল লেখ যে লেখ তরঙ্গ তত্ত্ব অনুযায়ী, তরঙ্গ তত্ত্ব অনুযায়ী 2 নম্বর পয়েন্ট, তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আলোক ইলেকট্রনের গতিশক্তি, তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আলোক ইলেকট্রনের গতিশক্তি, ফটো ইলেকট্রন যেটা বললাম, ঠিক আছে, তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আলোক ইলেকট্রনের গতিশক্তি কম্পাঙ্কের উপর নির্ভর করে না, কম্পাঙ্কের উপর নির্ভর করে না। ফলে যে কোনো কম্পাঙ্কের আলোর আপতিত হলেই, ফলে যে কোনো কম্পাঙ্কের আলো আপতিত হলেই, ফলে যে কোনো কম্পাঙ্কের আলো আপতিত হলেই আলোক নিঃসরণ ঘটে। ওকে, ঠিক আছে, কিন্তু এটা এটা কি এক্সপেরিমেন্টের সাথে যাইতেছে, কথাটা মিল খাইতেছে না, তার মানে এটা কি হচ্ছে ব্যর্থতা, ব্যর্থতা। তাহলে লেখ, দাঁড়িয়ে লেখিস যা পরীক্ষালব্ধ ফলাফলকে ব্যাখ্যা করে না। তাহলে এটা দ্বিতীয় ব্যর্থতা গেল, হ্যাঁ? ওকে, এবার লেখ, হ্যাঁ 3 নম্বর লাস্ট, লেখ যে তরঙ্গ তত্ত্ব অনুযায়ী 3 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট, তরঙ্গ তত্ত্ব অনুযায়ী তোদের এটা বোঝায় দিতেছি একটা জিনিস, আমাদের কি বলছে দেখতো, ফটো ইলেকট্রিক কারেন্টের মান কার সঙ্গে প্রপোর্শনাল হবে, তীব্রতার সাথে প্রপোর্শনাল হবে, যখন কম্পাঙ্ক কি থাকবে, ফিক্স থাকবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস।
আর ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় যখন কি হচ্ছে, আপতিত আলোর কম্পাঙ্ক কি পায়, বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার এই কি বলছে, তরঙ্গ তত্ত্ব কি বলে? তরঙ্গ তত্ত্ব বলে যে যদি কোনো আলো থাকে, ঠিক আছে, ওর যদি কি করিস তুই হচ্ছে তীব্রতা বেশি করিস, ঠিক আছে, তীব্রতা বেশি করিস তাহলে ওটার ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে। কিন্তু বাস্তবে এমন হয় না। ঠিক আছে, তীব্রতা বৃদ্ধি করলে ওর গতিশক্তির কিছু ফারাকই পড়ে না। ঠিক আছে, তীব্রতা বৃদ্ধি করলে ওর কারেন্টের সংখ্যা বাড়ে কিন্তু গতিশক্তি বৃদ্ধি পায় না। ওকে, তাহলে এটা লিখি, কি লিখলাম যে তরঙ্গ তত্ত্ব অনুযায়ী লাগ তীব্রতা বৃদ্ধিতে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়। তরঙ্গ তত্ত্ব অনুযায়ী তীব্রতা বৃদ্ধিতে ইলেকট্রনের গতি শক্তি বৃদ্ধি পায়, যা বাস্তবে হয় না। কমা দিয়ে লেগে যা বাস্তবে হয় না। তাহলে এটাও কি গেল হচ্ছে ব্যর্থতা। তো আমি তোদের তিনটা ব্যর্থতা গণায় দিলাম। অর্থাৎ আমরা যাই করার চেষ্টা করতেছি প্রত্যেকটা জিনিসকেই কি করতে পারতেছে না, তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারছে না। যেহেতু তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারছে না, তাহলে আমাদের নতুন তত্ত্বের দরকার আছে এটাকে ব্যাখ্যা করার জন্য। মাথায় রাখিস, প্র্যাকটিক্যালকে কেউ ভুল বলিস না। প্র্যাকটিক্যাল তো কইটা যেগুলা পাইছি এগুলা বাস্তব, ওটাই লেখছি। এবার তুই ওটাকে ব্যাখ্যা করতে পারতেছিস না, ওটা তোর প্রবলেম। তোর কিছু নতুন থিওরি আবিষ্কার করতে লাগবে, নতুন ভাবে দেখতে লাগবে, নতুন ভাবে বুঝতে লাগবে, বুঝে বুঝে কি করতে লাগবে তোদের হচ্ছে এটা নতুন করে ব্যাখ্যা করতে লাগবে, তাই তো? তাহলে রাখ, সুতরাং প্যারা করে লিখিস, সুতরাং তরঙ্গ তত্ত্ব দ্বারা আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা সম্ভব নয়। সুতরাং তরঙ্গ তত্ত্ব দ্বারা আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা সম্ভব নয়। ওকে, ওকে, ফলে দাঁড়িয়ে দিয়ে রাখিস, ফলে আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করার জন্য নতুন তত্ত্বের দরকার। যাকে কোয়ান্টাম তত্ত্ব বলা হয়। তো এখন এখান থেকেই শুরু হয়েছে কোয়ান্টাম তত্ত্ব। ওকে, আমাদের যে চ্যাপ্টারের নাম ছিল, তো চ্যাপ্টারটা শুরু হবে কই থেকে, এইখান থেকে। বুঝছিস, একটা এক্সপেরিমেন্ট নতুন একটা তত্ত্বের জন্ম দিয়ে দেয়, তার জন্যই নোবেল পুরস্কার পাইছে। চল এই তত্ত্বটাকে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, তোরা একটা ছোট্ট একটা জিনিস করতো, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি লেখাইতে ভুলে গেছি, যদিও বলছি মুখে কিন্তু লেখাই নেই। যে এই যে পরীক্ষালব্ধ ফলাফল যেটা আছে না, তোদের পরীক্ষায় কিন্তু এটা আসে। হ্যাঁ, পরীক্ষালব্ধ ফলাফল বা এটা স্ল্যাশ দিয়ে লিখে নিয়েছে আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য। ঠিক আছে, স্ল্যাশ দিয়ে লেখ আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো আসলে এগুলোই লিখবে, পরীক্ষালব্ধ ফলাফলগুলোই লিখবে। ঠিক আছে, ওই যে এইখানে এইখানে আগেরটাতে লিখে দিস আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য। তা বৈশিষ্ট্যতে 5 নাম্বার একটা পয়েন্ট ছোট্ট করে অ্যাড করে এখানে লিখে দিস তো, একটাই লাইন ছোট্ট করে। আমি বলছি ওটা লেখাই নেই, লেখায় রাখি। লেখ, নিঃসৃত আলোক ইলেকট্রনের গতিশক্তি, নিঃসৃত যে ইলেকট্রন গুলা বের হয়ে আসতেছে, তাহলে নিঃসৃত আলোক ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না। আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না। ওকে, খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না।
ওকে, কিন্তু মাথায় রাখিস নিশ্চিত ইলেকট্রনগুলোর গতিশক্তি কার উপর নির্ভর করে? কম্পাঙ্কের উপর নির্ভর করে। এই দেখ, এটা কিন্তু আগে লেখাইছি, হ্যাঁ, কম্পাঙ্কের উপর নির্ভর করে। ওকে, ক্লিয়ার? তাহলে 5টা প্রপার্টিস হয়েছে। তো এই 5 প্রপার্টিস কে এখন আমরা এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব কিসের সাহায্যে? কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে। চলো তাহলে কোয়ান্টাম তত্ত্ব এবার শিখি। তাহলে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা কোয়ান্টাম তত্ত্ব দ্বারা। ব্যাখ্যা কোয়ান্টাম তত্ত্ব দ্বারা। হ্যাঁ, ওকে, এই ব্যাখ্যাটাই যদি পড়িস তোদের এইটাই চ্যাপ্টারে আছে, এটাই হচ্ছে শেষ। তাহলে এটাই জিনিস। তো প্রত্যেকটা জিনিসে আমরা এক এক করে কি করি হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথম কথা, কোয়ান্টাম তত্ত্ব কি বলে? কোয়ান্টাম তত্ত্ব বলে, আগে যেমন কি দেখলাম, তরঙ্গ তত্ত্ব দেখলাম। তরঙ্গ তত্ত্বতে কি হয়েছিল মনে করে দেখ। এটাই আছে কি আছে, ধাতব পৃষ্ঠ আছে, ভালো করে শোন। ধাতব পৃষ্ঠ আছে, ধাতব পৃষ্ঠতে এসে একটা আলোক তরঙ্গ পড়লো। তরঙ্গ পড়ার পর কি হয়েছিল, এইখান থেকে গৌণ তরঙ্গ মুখের তৈরি হইলো। তারপর ওইখান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়বে। তারপর সবগুলো এনার্জি পাবে, ওইখান থেকে কি হচ্ছে ইলেকট্রন বের হয়ে আসবে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস কি, ইন্টারেস্টিং হচ্ছে কোয়ান্টাম তত্ত্বতে বলে আলো কোনো তরঙ্গই না। কোয়ান্টাম তত্ত্বতে আলোকে কি হিসেবে ধরে? ফোটন কণা হিসেবে ধরে। এবার যদি কোনো ফোটন কণা থাকে, কণার গতিশক্তি থাকবে থাকবে না, মানে তুই আসিস, তোরা দৌড় দেশ কি দেশ না, দৌড় দেশ, তার মানে কণা আছে, কণা কি করে হচ্ছে দৌড় দেয়। এবার কণা যেহেতু দৌড় দেয়, ওকে, তার মানে ওর কি আছে, গতিশক্তি আছে। গতিশক্তি আছে, আর গতিশক্তিটা কিসের সাথে সম্পর্কিত হচ্ছে? কম্পাঙ্কের সাথে সম্পর্কিত। কেমন করে সম্পর্কিত? আমি এখানে একটা জিনিস লিখছিলাম না একটু আগে, মনে করে দেখ, ই ইকুয়াল টু এইচ নিউ। ওইটা আসে কই থেকে? অ্যাকচুয়ালি কোয়ান্টাম তত্ত্ব থেকে আসে। ওকে, ই ইকুয়াল টু এইচ নিউ। যাই হোক, আমি এবার কোয়ান্টাম তত্ত্ব দিয়ে এটাকে ব্যাখ্যা করি। লেখ, এক এক করে আমরা এক্সপ্লেন করতে থাকি কোয়ান্টাম তত্ত্ব দ্বারা, ঠিক আছে? লাগছে কোয়ান্টাম তত্ত্বে আলোকে আমরা, না কোনো নাম্বার দিস না, জাস্ট জাস্ট একটা হেডিং দে। এই যে এটা লিখলাম না, 1 নাম্বার আমরা পরে আসতেছি, আগে লিখে দেই কোয়ান্টাম তত্ত্বটা কি ধরি। লেখ, কোয়ান্টাম তত্ত্বে আলোকে আমরা ওকে, কোয়ান্টাম তত্ত্বে আলোকে আমরা কি ধরি? যে শোন, আলোকে এমন করে ছোট ছোট প্যাকেট হিসেবে কনসিডার করি। ওই প্যাকেটগুলোর নাম কি হচ্ছে? কোয়ান্টা। ঠিক আছে, ওগুলারই নাম কি হচ্ছে? ফোটন। ঠিক আছে, কোয়ান্টা বা হচ্ছে ফোটন, তার জন্য ওইখান থেকেই নাম আসে হচ্ছে কোয়ান্টাম। ওকে, বুঝছিস? তাহলে কি বললাম, কোয়ান্টাম তত্ত্বে আলোকে আমরা কণা রূপে, কণা রূপে কনসিডার করি। মানে কি বলবো রে বাংলায়, কি বলবো, কি বলবো? বিবেচিত, বিবেচনা, হ্যাঁ এটা ভালো আছে। বিবেচিতকে আমার মানুষ মানুষ লাগতেছে না। হ্যাঁ, তাহলে লেখ কি হচ্ছে, কোয়ান্টাম তত্ত্বে আলোকে আমরা কণা রূপে বিবেচনা করি। ওকে, যার, কমা দিয়ে, যার শক্তি বিচ্ছিন্ন হয়, যার শক্তি বিচ্ছিন্ন হয়। ওকে, দাঁড়ি, এই প্রত্যেকটি কণাটাকে, কণাগুলোকে, প্রত্যেকটি কণাগুলোকে ফোটন কণা বলি। ফোটন কণা বলি। তো মাথায় রাখিস, ফোটন কণা।
মাথায় থাকবে? এখান থেকে কি আসলো হচ্ছে ফোটন কথাটা। ফোটন না কিন্তু, ফোটন, কেউ আবার প্রোটন লিখে রাখিস না, ফোটন, ফটো আলো, ঠিক আছে, ওইখান থেকে আলো থেকে আসছে হচ্ছে ফোটন, ওটাই প্রোটন না। তাহলে ফোটন কথাটা আসলো। এই প্রতিটি ফোটনের মাথায় রাখিস কি হবে, এর ভেলোসিটি কিসের সমান হবে, আলোর ভেলোসিটির কি হবে সমান হবে, এবং এর এনার্জি কি হবে হচ্ছে একটা করে ফোটনের এনার্জি এইচ নিউ হবে। তাহলে হচ্ছে এন এইচ নিউ মানে হচ্ছে এমন করে এনার্জি থাকবে, ডিসক্রিট থাকবে। এন এর মান কি হচ্ছে, এন এর মান ইন্টিজার, অর্থাৎ এন এর মান 1 2 3 4 এমন করে চলতে থাকবে। তাহলে কি হইতে পারে ফোটনের এনার্জি, একটা প্যাকেটের এনার্জি ধরে নে এইচ নিউ হলো, পরেরটা কত হবে 2 এইচ নিউ 3 এইচ নিউ, এমন কোনোদিনও হবে না 1.5 এইচ নিউ, ঠিক আছে। তাহলে লাগ ফোটনের বৈশিষ্ট্যগুলো একটু লিখে নেই তাহলে। লাগ একটা একটা করে বৈশিষ্ট্য লাগ। ফোটনের বেগ আলোর বেগের সমান হয়, ঠিক আছে। তাহলে ফোটনের বেগ বৈশিষ্ট্য যাচ্ছে ফোটনের বেগ আলোর বেগের সমান হয়। তো কোয়ান্টাম তত্ত্বের আমরা ব্যাখ্যায় আসবো, তোরা আবার ভাবিস না যে করাচ্ছে না, আসবো। তার আগে ফোটনটাকে একটু চিনে নেই, যেটা দিয়ে ব্যাখ্যা করবো ওটাকে চেনা তো উচিত না, ওটার একটু বৈশিষ্ট্যগুলো চিনি। মাথায় রাখিস কাউকে চেনার জন্য কি বলবো, কি করতে লাগে, ওর বৈশিষ্ট্য জানতে লাগে। সাপোজ কথার কথা আমি পূজাকে চিনতে চাই, পূজাকে চেনার জন্য কি করবে মানুষ, ঠিক আছে, বলবে মেয়েটার চুল এমন কালো বা হলুদ, বা হচ্ছে আহ কি হচ্ছে 7 ধরনের বেনিয়া সহ কলার চুল, ঠিক আছে, কালারের, ঠিক আছে, স্মাইল এমন, ঠিক আছে, এখানে তিল আছে এখানে তিল নাই, ফর্সা কালো, ঠিক আছে, মোটা, যেটা অনেক মোটা, ঠিক আছে, আরো মোটা, তারপরে হচ্ছে কি আছে এমন বেটে, এগুলা কি হচ্ছে বৈশিষ্ট্য। যেমন কি করতো আগেকার দিনে পুলিশ গুলা ইয়ে করতো না, কোন চোর চুরি হলে তুমি চুরকে দেখছো তাহলে বলো, তুমি একটু বলতো নাকটা একটু উঁচু উঁচু আছে, ঠিক আছে, চোখটা একটু ডাবা, এখানে একটা কাটা চিহ্ন ছিল, তারপরে স্ক্র্যাচ বানাইতো না, অমন করে তো পুলিশ হচ্ছে তারপরে সন্ধান করতো। ঠিক তেমনই আমরা যে জিনিসটা দিয়ে ব্যাখ্যা করব তাকে তো চিনতে লাগবে না একটু, তো তাকে চেনার জন্য তার একটু তো বৈশিষ্ট্য জানতে লাগবে। এবার তুষার কারোর সাথে প্রেম করতেছে, মানে প্রেম তো ছাড়েই দে, তুষার কাউকে বিয়ে করবে, হ্যাঁ না, তাহলে তুষার কাউকে বিয়ে করার জন্য কি করবে, ওকে তো আগে একটু চিনতে লাগবে, যদিও তুষারের এখন মনের ভাব এমন বলে পাইলেই বিয়ে করে, চেনা তো দূরের কথা, ঠিক আছে, তো বলে হইলেই হইলো, খালি জীবিত থাকলেই হইলো, ওকে। তো যাই হোক, যদি প্রপারলি তুষার বিয়ে করে তাহলে কি করবে, চিনতে লাগবে না। তো প্রথমে তো একটু ওর সঙ্গে মিশবে, খেলবে, ঘুরতে যাবে, তারপরে তো বুঝবে, বলে ও এর সাথে আমার জীবন কাটানো পসিবল কি পসিবল না। না তো কি আর বলি, নিয়ে আসলো তুষারের এখনকার মনের যা অবস্থা, রাস্তায় ও আমার বিয়ে বউ হয়েছে, ঠিক আছে, ও খালি চান্স পেলেই বিয়ে করে নাই এখন, যাইতে ওর পকেটে খোঁজ তোরা সিঁদুর ভিতর পাওয়া যাবে, ঠিক আছে, চুরি করে নিয়ে ঘুরতেছে, ওর মায়ের একটা সিঁদুরের কৌটা পকেটের ভিতরে চুরি করছে, বলে আজকে চান্স পেলে টুক করে মারা দেবো, ওকে। তোরা দেখিস না অনেক নিব্বা নিব্বি গুলা থাকতে থাকিস, যাই হচ্ছে হোলি খেলতে গিয়ে রং খেলতে গিয়ে হচ্ছে সিঁদুর দিয়ে দেয়। তো আমি এগুলা যে কত দেখছি আমার হাসিও পায়। তো যাই হোক, আমার একটা দাদাই এমন করছিল, মানে পাশের দাদা আর কি, ও হোলি খেলতে গিয়া বলে ইয়া করে বিয়ে করে নিছে। তারপরে মেয়েটার যখন বিয়ে হইতেছে মেয়েটা বলতেছে আমার না আগে বিয়ে হয়ে গেছে, বলে কেমন করে, বলে হোলি খেলার সময় শুধু পড়ায় দিছে আমাকে, ও এটা বিয়ে, এটাকে বিয়ে বলে। তো যাই হোক, যদিও দাদাটা পরে বিয়ে করছে আর কি, দাদাটা দুইটাকেই চিনি, দুইজনেই আর কি পাশের বাড়ির ইয়ার আমাদের। যাই হোক, তো ফোটন গেল। এবার শোন, যার ফোটনের কোনোদিন রেস্ট মাস নাই, ওকে, ও স্থির থাকে না, ফোটনের বেগ আলোর বেগের সমান, ওই জন্য ওর রেস্ট মাস নাই, ঠিক আছে। তাহলে কি গেল, এক নাম্বার বৈশিষ্ট্য কি গেল, ফোটনের বেগ কত হচ্ছে আলোর বেগের সমান, এক নাম্বার গেল লেখছিস, ফোটনের বেগ আলোর বেগের সমান, তাহলে ভি ইকুয়াল টু সি এত মিটার পার কি হচ্ছে সেকেন্ড। তারপরে হচ্ছে এনার্জি গুলো কি হয় বিচ্ছিন্ন হয়, তার জন্য ই ইকুয়াল টু কত হয় এইচ নিউ হয়, ওকে, এন এর মান এটা গেল। তারপর 3 নাম্বার বৈশিষ্ট্য, লাখ ফোটনের কোনো স্থির ভর থাকে না, ফোটনের কোনো স্থির ভর থাকে না, অর্থাৎ m0 ইকুয়াল টু 0 হয়, ফোটনের কোনো স্থির ভর থাকে না, ওকে। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য কি গেল, ফোটনের কোনো স্থির ভর থাকে না, দ্যাট ইজ ব্র্যাকেটে লিখে m0 ইকুয়াল টু কত হয় 0 হয়, ওকে। কিন্তু কমা দিলাম, কিন্তু এর ভরবেগ থাকে,
ফোটনের মাথায় থাকে স্থির ভর 0 কিন্তু ভরবেগ থাকে। ওকে, তাহলে ভরবেগ কেমন করে বের করবি? দেখ, আমরা একটা সূত্র জানি, এটা বের করা শেখাচ্ছি। হ্যাঁ, E ইকুয়াল টু রুট ওভার m0, শোন, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c টু দি পাওয়ার 4। ফোটনের ক্ষেত্রে, ফোটনের ক্ষেত্রে কি বললাম, m0 এর মান কত? 0। তাহলে কত হবে? পি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে E ইকুয়াল টু কত হবে? পি ইন্টু সি। তাহলে ভরবেগ পি ইকুয়াল টু কত হয়েছিল? ই বাই কত আসলো? সি। এটা আসলো ভরবেগ, যেখানে ই এর মান আমরা জানি কি হচ্ছে, এইচ নিউ। ঠিক আছে, তাহলে ই এর মান হচ্ছে এইচ নিউ। এটা হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c টু দি পাওয়ার 4। তো এটা পরীক্ষায় কোশ্চেন আসে, আমি তোদের এইটুক লিখেই দিতেছি। হ্যাঁ, অনেকবার আসে। তাহলে এটাই যদি মান বসায় দেয়, একটা পি ইকুয়াল টু ই এর মান কত? এইচ নিউ বাই কত হচ্ছে? সি। এটা একটা ফর্মুলা গেল। বা তোরা পরবর্তীতে শিখবি নিউ ইকুয়াল টু কত হয়? সি বাই ল্যামডা। আমরা আলোতে এটা পড়ি। তাহলে এই সি নিউ এর মান কত? সি বাই ল্যামডা। তাহলে কি হলো? সি সি কাটলো, তাহলে কত হচ্ছে? পি এর মান কত আসলো? এইচ বাই ল্যামডা। তাহলে এটাও অ্যান্সার আসতে পারে, এটাও আসতে পারে, মানে যে কোনো দিয়ে প্রবলেম আসতে পারে। ঠিক আছে, লিখে নে। হ্যাঁ, এটাকে নিউ বলে, কম্পাঙ্ক। ওকে, তো তোদের মাথায় রাখিস, নোট দিয়ে লেখাচ্ছি। একটা কোশ্চেন তোদের দেখবি হামাশাই আসে, বলে ফোটনের কার্যকরী ভর কত? ওকে, কার্যকরী ভর কেমন করে বের করবি? শোনা, এইদিকে আগে বুঝে নে। আমি বললাম ফোটনের কি ভর 0? রেস্ট ভর 0, স্থির ভর 0। কিন্তু ফোটন ছুটতেছে কি ছুটতেছে না? ছুটতেছে। একটু আগে তোদের ভর লেখা শেখাইছিলাম কেমন করে। এম ইকুয়াল টু কত হচ্ছে? m0 বাই রুট ওভার কত হচ্ছে? 1 মাইনাস ভি স্কোয়ার বাই কত হচ্ছে? সি স্কোয়ার। তার মানে ভর দুই ধরনের হয় না। একটা কি হচ্ছে m0, যেটা হচ্ছে রেস্ট মাস 0, রেস্ট স্থির ভর। আর এম, এটাকে কি বলি আমরা? হচ্ছে ডাইনামিক বা কার্যকরী ভর। তাহলে কার্যকরী ভর কেমন করে বের করবো? শোন, ফোটন কত বেগে ছুটতেছে জান? আলোর বেগে ছুটতেছে। তাহলে আলোর বেগে যে জিনিস ছোটে, সে নিউটনের সূত্র মানবে কি, মানে আইনস্টাইনের সূত্র মানবে কি মানবে না? মানবে। তাহলে আইনস্টাইনের সূত্র কি বলে? ই ইকুয়াল টু এম কি হচ্ছে? সি স্কোয়ার। এই এমটাই তো এই এম, মাথার কার্যকরী ভর। তাহলে এম ইকুয়াল টু কত হবে? ই বাই কত হচ্ছে? সি স্কোয়ার। তাহলে এম ইকুয়াল টু ই মানে কত হচ্ছে? এইচ নিউ বাই কত হচ্ছে? সি স্কোয়ার। তাহলে এম ইকুয়াল টু কত হচ্ছে? এইচ বাই সি স্কোয়ার। নিউ মানে কত হচ্ছে? সি বাই ল্যামডা। তাহলে একটা সি কাটলো, তাহলে কি বলতে হতো? এম ইকুয়াল টু কত? এইচ বাই ল্যামডা সি বা সি ল্যামডা। ঠিক আছে না? এটাকে কি হচ্ছে, এটাও অনেক সময় প্রুফ করা আসে। এটা হচ্ছে কি গেল? কার্যকরী ভর। তাহলে হেডিং দিয়ে ফোটনের কার্যকরী ভর। হ্যাঁ, হেডিং দিয়ে এটা লিখে দে যে ফোটনের কার্যকরী ভর। ওকে, তো ফোটনের কার্যকরী ভর এটা। হয়েছে? এবার তোদের কি মানে ফোটনের কোনো আদান থাকবে? ওই এটা কিন্তু অনেক বই দেখবে, এটাকে লেখা আছে গামা ফোটন। হ্যাঁ,
তা ফোটনের কোনো আধান থাকে না। আর একটা পয়েন্ট লিখে নে, যে ফোটন একটি নিস্তড়িত কণা। হুম, তাহলে ফোটন একটি নিস্তড়িত কণা। এগুলো সবই এর বৈশিষ্ট্যই গেল, এটা 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 সব এর বৈশিষ্ট্য। ফোটন একটি নিস্তড়িত কণা, অর্থাৎ এর কোনো কি থাকে না, হচ্ছে আদান থাকে না। তো আমাদের কোয়ান্টাম তত্ত্ব দিয়া ফটো ইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করার জন্য আমাদের সমস্ত ম্যাটেরিয়াল তৈরি, ঠিক আছে। এখন আমরা ইজিলি টেনশন ফ্রি হয়ে ব্যাখ্যা করতে পারি এগুলো। তো চলো ব্যাখ্যাটা হয়ে যাক, চলো শুরু আরম্ভ করে দিই। তো তোদের যদি আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা কোয়ান্টাম তত্ত্ব দ্বারা আসে, তাহলে এখন যেখানটা লেখাবো এখান থেকে স্টার্ট করবে এক্সামে। মাঝখানে তো ফোটনের বৈশিষ্ট্য গেল, হ্যাঁ না? ওকে, তো ব্যাখ্যা করার জন্য আরো দুইটা আমি জিনিস বোঝাই দিই, যে দুইটা থেকে কোশ্চেন আসে। তো এই দুইটা না বুঝলে ব্যাখ্যা বুঝবি না ঠিক করে। ওকে, দুইটা কথা বলছি এখানে, একটা হচ্ছে তীব্রতা বা ইন্টেন্সিটি। ওকে, এটা কি জিনিস বুঝি একবার, বা তীব্রতা বা ইন্টেন্সিটি কি জিনিস। তাহলে নোট দিয়ে আমি কয়টা জিনিস আগে বোঝাই দিই, তারপরে এই ব্যাখ্যাটাই আসতেছে। অনেকেই দেখবি প্রথমেই তোদের ব্যাখ্যা করায় দিবে, জিনিসপত্র বুঝবি না। তো ফার্স্ট আগে বুঝে নে যে যে জিনিস লাগবে ব্যাখ্যা করার জন্য, বুঝি একটু। ঠিক আছে, হেডিং দে তীব্রতা বা ইন্টেন্সিটি। তীব্রতা আগে বুঝে নেই। আর এটা কিন্তু তোদের যখন নিউমেরিক্যালস করবি অনেক কাজে লাগবে। তীব্রতা বা ইন্টেন্সিটি, এটাকে আই দিয়ে লেখি, ইন্টেন্সিটি ইংলিশ নাম, তার জন্য এটাকে আই দিয়ে লেখি। ঠিক আছে, এটাকে আই দিয়ে লিখবো আমরা। তীব্রতা বা ইন্টেন্সিটি কি জিনিস, এইদিকে একটু সবাই দেখ, মনোযোগ দে। বলে সাপোজ কোন একটা ধাতব পৃষ্ঠ আছে বা কিছু আছে, তাহলে যদি প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি পাস করে, তাকে কি বলি আমরা, হচ্ছে তীব্রতা বা ইন্টেন্সিটি। তাহলে কি গেল, ভালো করে শোন, যে প্রতি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়া যে পরিমাণ শক্তি নিগত হয়, তাকে কি বলি আমরা, হচ্ছে ইন্টেন্সিটি বলি। আবার বলতেছি, প্রতি একক সময়ে টি ইকুয়াল টু 1 একক ক্ষেত্রফলের মধ্য দিয়া যে পরিমাণ শক্তি নিগত হয়, তাদের কি কি বলি আমরা, হচ্ছে তীব্রতা। তাহলে লেখ, প্রতি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, প্রতি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তির আদান প্রদান ঘটে, তাকে তীব্রতা বলে। তাহলে তীব্রতা, এই যে তীব্রতা ইন্টেন্সিটি ফর্মুলা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তাহলে লেখ, যেখানে ই হলো শক্তি, টি হলো সময়, এ হলো ক্ষেত্রফল। প্রত্যেকটা জিনিস লিখে নে। ওকে,
এবার শোন আর একটা জিনিস, আমরা এখানে একটা কথা বারবার ইউজ করতেছি, এটা বুঝে নে যে আপতিত আলোর তীব্রতা, না? আপতিত আলোর তীব্রতা মানে কি? যে আলোটা আসতেছে সেই আলোটায় ওকে প্রতি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলা ফোটন আসতেছে, ওই সংখ্যাটাকে কি বলবো আমরা? হচ্ছে ইন্টেন্সিটি বা তীব্রতা, আপতিত আলোর তীব্রতা। ঠিক আছে, ওকে। তো এগুলা জিনিস আমরা কি করবো হচ্ছে এখন ব্যাখ্যা করব। কিন্তু আজকে আমি কি করতেছি, এই ব্যাখ্যাটা করতেছি না, আমরা সবকিছু তৈরি করে রেখেছি। নেক্সট দিন আমরা কি করব হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার এই ব্যাখ্যাটা করব। ঠিক আছে, কারণ ব্যাখ্যাটা করার জন্য আমার একটু টাইম লাগবে, আর আমার এখন পড়ানো আছে। আর তোদের এখন থেকে ক্লাস হবে, ঠিক আছে, 1 আওয়ার 40 থেকে 45 মিনিটের ক্লাস হবে। ওকে, আজকে ফার্স্ট দিন একটু কিউট কিউট বাচ্চাগুলা আজকে কমেই থাক, ঠিক আছে। তো আজকে হচ্ছে তোদের হচ্ছে 1 আওয়ার 30 মিনিটসের ক্লাস হচ্ছে। ওকে, তো আমরা কি করবো হচ্ছে নেক্সট দিন থেকে 1 আওয়ার 40 মিনিটের করে বা 45 মিনিটের ক্লাস নেবো। ঠিক আছে, চল তাহলে এটার ব্যাখ্যা শোন। এটার ব্যাখ্যা আমরা কি করবো হচ্ছে নেক্সট দিন করব। নেক্সট দিন করলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আর তোদের সাজেশন আপলোড করে দেবো। সাজেশন গুলো নিস, ওই সাজেশন গুলো নিয়ে আমরা ডিসকাশন করব পরের দিন। অর্থাৎ এই উইকে কি হলো, আমাদের একটা ইউনিট কমপ্লিট। ঠিক আছে, ওকে, চল তাহলে আজকে এই ঠিক, টাটা, বাই বাই। তো এমন করে চলতেই থাকবে, পরে আমাদের বাকি ইউনিট গুলো হইতে থাকবে। ঠিক আছে, চল, টাটা।